ফটো তৈরির ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে আমরা এখন একটু জানার চেষ্টা করব। সেক্ষেত্রে তোমাদেরকে প্রথমে একটা ছবি দেখাচ্ছি, খেয়াল করে দেখো। আমাদের এখানে একটা মেটাল বা ধাতু বসে আছে এবং তোমরা জানো মেটাল বা ধাতুর মধ্যে কিন্তু অনেক পরমাণু থাকে বা অণু থাকে এবং প্রত্যেকটা অণু বা পরমাণুর মধ্যে কিন্তু অসংখ্য ইলেকট্রনও থাকে। তো যখন আমরা এই ধাতুর উপর একটা নির্দিষ্ট আলোক রশ্মি ফেলবো, খেয়াল করে এখানে আমাদের আলোক রশ্মিটা যাচ্ছে, তখন এই আলোক রশ্মিটার মধ্যে যে এনার্জি প্যাকেটগুলো আছে বা তোমরা এটার নাম কোয়ান্টা বা ফোটন হিসেবে জানো, ওই ফোটন বা কোয়ান্টা এই সমস্ত মুক্ত সঞ্চরণশীল ধাতুর মধ্যে থাকা ইলেকট্রনগুলোকে আঘাত করবে এবং আঘাত করেই তারা থামবে না, ওই সমস্ত ইলেকট্রনগুলোকে তারা বাইরে বের করে দেবে। তো টোটাল যে ঘটনাটা ঘটলো এখানে, এটাই হচ্ছে আমাদের ফটো তৈরির ক্রিয়া। এবং যে সমস্ত ধাতুগুলো আমরা বেশি ইউজ করে থাকি তারা হচ্ছে পটাশিয়াম ইউজ করতে পারি, রুবিডিয়াম ইউজ করতে পারি, তারপর হচ্ছে আমাদের সিজিয়াম ইউজ করতে পারি। তো এই ধরনের ধাতুগুলো খুব সহজেই তার মধ্যে আলো পড়লে সেখান থেকে নির্দিষ্ট কিছু ইলেকট্রনকে সে বাইরে ছেড়ে দেয়। তো এই ঘটনাটাই হচ্ছে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্টের যদি ইতিহাসটা বলে, সেটা হচ্ছে 1887 সালের দিকের ঘটনা। তো একদম সর্বপ্রথমে হেনরিক হার্টজ এটি আবিষ্কার করেন, কিন্তু ইনি এই টোটাল জিনিসটার কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে 1905 সালের দিকে এবং এই ব্যাখ্যাটা দিয়েছে বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এবং তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন একমাত্র এই ফটো তড়িৎক্রিয়া এটার ব্যাখ্যা দেওয়ার জন্য। দ্যাট মিনস অ্যালবার্ট আইনস্টাইনের যে নোবেল পুরস্কারটা, সেটা কিন্তু তার থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার জন্য কিন্তু পাননি। আপেক্ষিকতাটা আরও পরবর্তীতে আবিষ্কার হয়েছে, তিনি এই ফটো তড়িৎক্রিয়ার জন্যই নোবেল পুরস্কারটা পান। তো এখন শুধুমাত্র যে আলো বা লাইট এখানে পড়বে, পড়ার পর আমাদের এখান থেকে ইলেকট্রনটা বের হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। লাইটের বদলে আমরা চাইলে বিভিন্ন ধরনের কণা ধারাও বা তেজস্ক্রিয় কণিকা ধারাও কিন্তু আঘাত করতে পারি ধাতুর মধ্যে থাকা ইলেকট্রনগুলোকে। এবং এই ইলেকট্রনগুলো যখন বের হয়ে যাচ্ছে, তখন তাদেরকে কিন্তু অবশ্যই এক্সট্রা কিছু শক্তি দেওয়া লাগছে, তাই না? তার মানে এই শক্তিটা অবশ্যই লাইট থেকে আসবে, অথবা যদি কোনো একটা তেজস্ক্রিয় কণা ধারা আমরা আঘাত করি ধাতুটাকে, সেই তেজস্ক্রিয় কণা থেকে আসবে। তো এখন সম্পূর্ণ বিষয়টা যদি আমি তোমাদেরকে একটু দেখাই, খেয়াল করে দেখো। আমাদের এখানে কিন্তু একটা দারুণ অ্যানিমেশন দেখা যাচ্ছে। তোমরা যদি প্রথম আলোক রশ্মিটার দিকে তাকাও, তাহলে তোমরা দেখতে পাবে যেই জায়গাটাতে আমাদের আলোক রশ্মিটা পড়েছে বা আঘাত করছে ধাতুটাকে, সেখান থেকে কিন্তু কোনো ইলেকট্রন বের হচ্ছে না। এর মানে হচ্ছে আমাদের এই আলোক রশ্মিটার পর্যাপ্ত কোনো শক্তি নেই বা এই আলোক রশ্মিটার মধ্যে থাকা ফোটনের কোনো স্পেসিফিক এনার্জি নেই, যেটা আমাদের এই ইলেকট্রনগুলোকে বের করে দিতে পারে এ ধাতুটা থেকে। পরবর্তীতে আমি যদি শক্তিটা আটটু বাড়াই, খেয়াল করো আমাদের দ্বিতীয় কেসে কি হচ্ছে, আলোক রশ্মিটা কিন্তু একটু নির্দিষ্ট শক্তি বেড়েছে, তারপরে সে কিন্তু আঘাত করছে আমাদের ধাতুর মধ্যে এবং ওই আঘাতের পর ইলেকট্রনগুলো কিন্তু বের হয়েছে ঠিকই, কিন্তু তারা ছুটে চলে যেতে পারছে না। তোমরা যদি ঠিক এই জায়গাটার দিকে তাকাও, তাহলে খেয়াল করবে যখনই আমাদের আলোক রশ্মির ফোটন কণা বা শক্তির প্যাকেটগুলো পড়ছে, তখন এই ইলেকট্রনগুলো কিন্তু লাফালাফি করছে, তার মানে তারা এই ধাতুটা ছেড়ে বের হয়ে যেতে পারছে না। তাই যদি হয়, তাহলে আমরা চাইলে শক্তিটা আরেকটু বাড়াতে পারি। দ্যাট মিনস 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপে আমরা আলোর শক্তি বা ফোটন কণার শক্তি আরও বাড়িয়েছি। এখন কি হলো, আলোটা যখনই পড়লো আমাদের এই ধাতুটার উপর, তখনই কিছু ইলেকট্রন কিন্তু উড়ে চলে গেল। তোমরা যদি দেখো বিভিন্ন দিকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ইলেকট্রনগুলো উড়ে চলে যাচ্ছে। এর একটাই তাহলে রিজন, সেটা হচ্ছে আমরা যেন কোনো আলোক রশ্মিকে বা কোনো একটা তেজস্ক্রিয় কণাকে কোনো একটা ধাতুর মধ্যে যদি ছুঁড়ে মারি, তাহলে সেটা কিন্তু কখনোই কাজ করবে না। আমাদের একটা স্পেসিফিক নির্দিষ্ট শক্তিসম্পন্ন বা কম্পাঙ্ক সম্পন্ন আলোক রশ্মি রাখবে বা আলোক সোর্স লাগবে, যেটা খুব সহজেই ধাতুর মধ্যে আঘাত করে তার থেকে ইলেকট্রনগুলোকে বের করতে পারে। এখন এই যে আমরা শক্তিটার কথা বললাম, এই শক্তিটা যেহেতু পরমাণুর লেভেলে কাজ করে, তাই এই শক্তির ইউনিটটাকে ইলেকট্রন ভোল্ট বা ইভি দিয়ে প্রকাশ করা হয়। তোমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছ যে আমাদের এখানে শক্তিগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে। যেমন আমি যদি এই কালারটা নিই, তাহলে তুমি দেখতে পাচ্ছ প্রথমে যে আলোটা পড়েছে তার শক্তি হচ্ছে 1.77 ইলেকট্রন ভোল্ট, এটা একটু কম শক্তি ছিল। পরবর্তীতে এখানে যে ইলেকট্রনটা পড়েছে, মানে আলোক রশ্মিটা যে পড়েছে, তার শক্তি ছিল 2.01 ইলেকট্রন ভোল্ট। তাহলে 2.01 ইলেকট্রন ভোল্টটা হচ্ছে এই ধাতুর মধ্যে থাকা ইলেকট্রনগুলোকে মানে ছেড়ে যাওয়ার উপক্রম করার মতো শক্তি। তার মানে ইলেকট্রনগুলো কিন্তু ছেড়ে চলে যাচ্ছে না, জাস্ট তারা লাফালাফি করছে, আবার কিন্তু ধাতুর কাছে ফিরে আসছে 2.01 ইলেকট্রন ভোল্ট এই শক্তির জন্য। ফাইনালি আমরা যদি এই আলোর শক্তিটা দেখি, সেটা দেওয়া আছে 3.10 ইলেকট্রন ভোল্ট, তার মানে অনেক বেশি শক্তি। এবং এই শক্তিটা যখন ধাতুর মধ্যে পড়ছে, তখন ইলেকট্রনগুলো কিন্তু বিভিন্ন দিকে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করছে।
আর এখানে আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডেল টি, এটার মান 0 হবে। ডেল টি মানে হচ্ছে কি, আমি একটু ভিন্ন কালারে লিখি। ডেল টি মানে হচ্ছে যখন তুমি ফটো তড়িৎ ক্রিয়া হিসেবে কাজ করবে কোনো একটা আলোকে নিয়ে, তখন ওই আলোটা আমাদের ধাতুর সারফেসে পড়ার সাথে সাথে ইলেকট্রনটাকে নির্গত করে দিবে বা ধাতুর সারফেস থেকে বা তল থেকে বের করে দিবে। তার মানে আমি বলতে পারি ডেল টি যে জিনিসটা, সেটা হচ্ছে সময়ের পার্থক্য, এবং এই সময়ের পার্থক্যটা 0 হতে হবে। অর্থাৎ আমাদের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের আলোটা ধাতুতে পড়ার সাথে সাথেই ইলেকট্রনগুলো যেন চলে যেতে হয়, কোনো লেট যেন না করে ইলেকট্রন। সেক্ষেত্রে আমরা সময়ের পার্থক্যটাকে 0 ধরবো। অর্থাৎ তুমি একটা ধাতুর মধ্যে আলোটা মেরেছো, আলো মারার সাথে সাথে বা ধাতুর উপর আলোটা পড়ার সাথে সাথে ইলেকট্রনগুলো ছুটে চলে গেল ওই ধাতুটাকে ছেড়ে। এই ঘটনার ক্ষেত্রে আমরা বলতে পারি সময়ের যে পার্থক্য বা ডেলটি, এটা অবশ্যই 0 হতে হবে ফটো তড়িৎ ক্রিয়ার জন্য। তো এখন এখানে একটা দারুণ কথা আছে। কথাটা হচ্ছে কি, তুমি যখন একটা নির্দিষ্ট আলোক উৎস থেকে আলোকে মারবা, ওই আলোর কিন্তু অবশ্যই তরঙ্গ ধর্ম থাকবে। এবং আলোর যখন তরঙ্গ ধর্ম থাকে, তখন আলোর 3টে জিনিস থাকে। একটা হচ্ছে ওই তরঙ্গ বা আলোর বেগ থাকে, যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। ওই আলোর নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকে, দ্যাট মিনস ল্যাম্বডা থাকে, এবং ওই আলোটার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকবে বা ফ্রিকোয়েন্সি থাকবে, যেটাকে আমরা নিউ দিয়ে প্রকাশ করি। এবং কোনো একটা আলোর যেই উৎস বা সোর্স, ওর উপর নির্ভর করে শুধুমাত্র আলোর যেই কম্পাঙ্কটা আছে সেটা। তার মানে আমরা যে এখানে নিউটা লিখেছি, এটা শুধুমাত্র ওই আলোক উৎস বা সোর্সের উপর নির্ভর করে। তাই তোমার আলোক উৎসটা যদি ভালো হয়, তাহলে সে অবশ্যই যে কোনো কম্পাঙ্কের আলোকে ছাড়তে পারবে। কিন্তু আলোর যে বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য, এই দুটো কিন্তু কখনোই আলোক উৎসের উপর নির্ভর করে না। এটা নির্ভর করে শুধুমাত্র আমরা যে মিডিয়াম বা মাধ্যমের মাধ্যমে বলতে আমি বোঝাচ্ছি কি, আমরা যে মিডিয়াম দিয়ে বা বলা যায় যে মাধ্যম দিয়ে আলোটাকে প্রবাহিত করছি, সেই মাধ্যমের যেই প্রকৃতি আছে তার উপর। তার মানে তুমি চাইলে আলোটাকে পানির মধ্যে দিয়ে প্রবাহিত করতে পারো, বাতাসের মধ্যে দিয়ে প্রবাহিত করতে পারো। তো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমাদের মাধ্যম বা মিডিয়াম। তাহলে মাধ্যম বা মিডিয়াম বলতে আমরা এয়ারকে বুঝবো, তারপর ওয়াটারকে বুঝবো, কেরোসিনকে বুঝবো, ডিজেলকে বুঝবো, এই সমস্ত জিনিস। তো এই সমস্ত জিনিস দিয়ে যাওয়ার সময় আলোটার যেই গতি আছে, দ্যাট মিনস বেগ আছে, সেটাও পরিবর্তন হতে পারে, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হতে পারে। বাট আমি যদি আলোক উৎসটাকে পরিবর্তন না করি, তবে আমাদের আলোর যেই কম্পাঙ্ক আছে, দ্যাট মিনস নিউ, এটা কখনোই পরিবর্তন হবে না। সেজন্য আমরা যখন ফটো তড়িৎ ক্রিয়া নিয়ে কাজ করব, তখন অবশ্যই এই আলোটার একটা স্পেসিফিক কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি থাকতে হবে। তাহলে আমি বলতে পারি প্রত্যেকটা আলো নিয়ে আমরা যখন কাজ করি ফটো তড়িৎ ক্রিয়াতে, তখন তাদের সোর্স বা উৎসটাকে ফিক্সড রাখতে হবে। এমন একটা উৎস হতে হবে যার থেকে বের হওয়া আলোর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সিটা যেন আমাদের ইলেকট্রনগুলোকে বের করতে পারে। তাহলে ফটো তড়িৎ ক্রিয়ায় যে ইলেকট্রনগুলো এখানে বের হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এই ইলেকট্রনগুলো বের হওয়ার মেইন যে রিজনটা, সেটা হচ্ছে ওই আলোর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তুমি যদি নির্দিষ্ট কম্পাঙ্ক না দাও, তাহলে কিন্তু এই ইলেকট্রনগুলো কখনোই বের হবে না। যেমন আমি যদি 2 নম্বর কেসটা দেখাই, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কেসে কিন্তু আমাদের আলোর কম্পাঙ্ক একটা নির্দিষ্ট লেভেলে ছিল, এবং ওই কম্পাঙ্কের মধ্যে আমাদের ইলেকট্রনগুলো কিন্তু বের হয়েছে ঠিকই, বাট তারা চলে যেতে পারছে না। বাট 3 নম্বর কেসটা যদি দেখাই, থার্ড কেস, এখানে দেখতে পাচ্ছ আমাদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক একটা নির্দিষ্ট লেভেলে ছিল, যার জন্য আমাদের ইলেকট্রনগুলো খুব সহজেই ছুটে বের হয়ে যেতে পেরেছে। তো এখানে ফ্রিকোয়েন্সির সাথে কিন্তু আরেকটা জিনিসের সম্পর্ক, সেটা হচ্ছে আমাদের আলোর যে কোয়ান্টা আছে, দ্যাট মিনস ফোটন, সেটা শক্তি। কেননা তোমরা জানো সমানুপাতিক নিউ কাজ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্পেসিফিক ফ্রিকোয়েন্সির জন্য যেহেতু ফটো তড়িৎ ক্রিয়া ঘটে, তার মানে এই স্পেসিফিক ফ্রিকোয়েন্সির জন্য আমরা বলতে পারি স্পেসিফিক শক্তি থাকতে হবে প্রত্যেকটা আলোর যে কোয়ান্টাগুলো আছে বা ফোটন কণা আছে সেগুলোর। তা না হলে কিন্তু আমাদের ইলেকট্রনগুলো যাবে না। তার মানে আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি থেকে এখন আমাদের মেইন কনসেপ্টটা চলে গেল শক্তিতে। তাই তুমি এমন কিছু আলো ব্যবহার করবে ফটো তড়িৎ ক্রিয়াতে, যে সমস্ত আলোর মধ্যে থাকা ফোটন কণা বা শক্তির প্যাকেটের শক্তি একটা মিনিমাম লেভেলের জন্য হয়, যাতে সে আমাদের ধাতু থেকে ইলেকট্রনগুলোকে বের করে দিতে পারে। তাই প্রতিটা ধাতুর মধ্যেই কিন্তু একটা স্পেসিফিক শক্তির লেভেল থাকে ইলেকট্রনের, এবং তুমি যদি আলোর মাধ্যমে ওই শক্তির লেভেলটার কাছাকাছি চলে যেতে পারো, তবেই আমাদের ওই ধাতু থেকে ইলেকট্রনটা বের হয়ে যাবে, আদারওয়াইজ যাবে না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 3.10 ইলেকট্রন ভোল্ট, এই যে এই জায়গাটাতে লেখা 3.10
ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, আমি এই জিনিসটা না দেখি আমি 2 নম্বরটা দেখো আমাদের সেকেন্ড কেসে কিন্তু একটা শক্তির কথা বলা হয়েছে 2.01 ইলেকট্রন ভোল্ট, এবং তুমি দেখছো আমাদের আলোটা যখন এতটুকু পরিমাণ শক্তি অ্যাপ্লাই করেছে সেই শক্তিটা হচ্ছে কি আমাদের এখানকার ই। তাহলে ই হচ্ছে আমাদের সেই শক্তিটা যেটা এসেছে আমাদের আলোর মধ্যে থাকা কম্পাঙ্কের জন্য, দ্যাট মিনস নিউ এর জন্য, যেহেতু ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। তাহলে 2.01 ইলেকট্রন ভোল্ট হচ্ছে এমন একটা শক্তি যে শক্তিটা হচ্ছে মিনিমাম লেভেলের শক্তি, যেটা আমাদের এই ধাতুর মধ্যে থাকা ইলেকট্রনগুলোকে বের করে দিতে সক্ষম। এবং ইলেকট্রনগুলো বের হয়েছে বলেই কিন্তু তারা আমাদের এই লাইটের উপর মানে লাফালাফি করছে। কিন্তু 3.10 ইলেকট্রন ভোল্ট এটা আসলে এক্সট্রা আরও কিছু শক্তি প্রকাশ করে, যে শক্তির জন্য আমাদের ইলেকট্রনটা খুব সহজেই এই ধাতু ছেড়ে বের হয়ে যেতে পারে। এখন ইলেকট্রনটা যে বের হয়েছে সেটা বের হওয়ার জন্য কিন্তু আমাদের এক্সট্রা একটা শক্তি দরকার হয়। খেয়াল করে দেখো 2 নম্বর কেসে শুধুমাত্র ইলেকট্রনটা বের হয়েছে, তার মানে এটা একটা মিনিমাম লেভেলের শক্তি যেটার মাধ্যমে আমরা ধাতু থেকে ইলেকট্রন বের করছি, যার মান হচ্ছে 2.01 ইলেকট্রন ভোল্ট। কিন্তু 3 নম্বর কেসে আমরা দেখতে পাচ্ছি আমরা এই মিনিমাম শক্তির সাথে এক্সট্রা কিছু শক্তি অ্যাড করেছি, যার ফলে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট গতিশক্তি প্রাপ্ত হচ্ছে। তার মানে আমি বলতে পারি এখানে শক্তির একটা কনভার্সন বা শক্তি রূপান্তর হয়েছে, যে রূপান্তরের জন্য আমরা বলতে পারি ইলেকট্রনগুলো গতিশক্তিটা পেয়েছে এক্সট্রা এই এনার্জিটা থেকে। তো তবে তাই হোক, আমরা এই সমস্ত হিসাব নিকাশ একটু পরে দেখব, তার আগে আমরা একটা সুন্দর অ্যানিমেশন দেখে ফেলি। খেয়াল করো, বাইরে থেকে কিন্তু একটা আলোক রশ্মি বা শক্তি এসে কোনো একটা পরমাণুর ইলেকট্রনকে আঘাত করলো। তো সেই পরমাণুটা ইলেকট্রন কি করলো, একদম কক্ষপথ ছেড়ে বাইরের থেকে চলে গেল, বা বলা যায় এটা একদম ধাতুটাকে ছেড়ে একদম মানে আউট হয়ে গেল। তো এই ঘটনাটাই হচ্ছে কি আমাদের ফটোতড়িৎ ক্রিয়া। তাহলে এখান থেকে যে আলোটা আমরা আসছে দেখতে পাচ্ছি, আমি একটু ভিন্ন কালারে দেখাই। তো তুমি যে এখান থেকে দেখতে পাচ্ছ একটা আলো আসছে, এই আলোটা অবশ্যই একটা নির্দিষ্ট তরঙ্গ, এবং এই আলোটার মধ্যে অবশ্যই কি থাকবে, নিউ থাকবে বা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, এবং সেই সাথে এই আলোটার মধ্যে একটা নির্দিষ্ট শক্তিও থাকবে, যেহেতু আলো হচ্ছে অনেকগুলো ফোটন কণার সমষ্টি। তো এই ফোটন কণার শক্তিটা করলো কি, আমাদের এই জায়গাটাতে থাকা ইলেকট্রনকে অ্যাটাক করলো। পরবর্তীতে সেই ইলেকট্রনটা আলো থেকে শক্তিটাকে নিয়ে সে তার কক্ষপথ ছেড়ে বের হয়ে গেল, এবং কক্ষপথ ছেড়ে সে এমনভাবে গেল যাতে বোঝা যাচ্ছে সে আসলে আমাদের ওই ধাতুটা ছেড়ে বের হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা দারুণ কনসেপ্ট, এবং সে সাথে আমরা এখানে কিছু হিসাব নিকাশ দেখবো এখন, সেটা হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়ার রাশি এবং সম্পর্ক নিয়ে আমরা এখন জানবো। তো খেয়াল করো, তোমার যখন মেটাল বা ধাতুর মধ্যে ইলেকট্রনটা থাকবে, মানে অনেকগুলো ইলেকট্রন তো থাকে, আমরা আলো দিয়ে সেটাকে বের করার চেষ্টা করি। যদি ইলেকট্রনটা বের হয়ে যায় কোনো সময়, তখন তার নাম হয়ে যায় ফটো ইলেকট্রন। আমি যদি একটু লিখি, তার নাম হবে ফটো ইলেকট্রন, একদম সহজ কথায়। যদি বের হতে না পারে তাহলে সেটার নাম কিন্তু ফটো ইলেকট্রন হবে না, সেটা নর্মাল ইলেকট্রন হিসেবেই কাজ করবে। এখন এখানে আমি ধরে নিলাম আমাদের ধাতুর মধ্যে একটা ইলেকট্রন বসে আছে। আমি যদি ধরি এটাকে একটা ইলেকট্রন, এবং আমরা একটা নির্দিষ্ট আলোক রশ্মি এই ইলেকট্রনের উপর মারলাম। এটা হচ্ছে ধাতুর উপর বসে আছে, আমি একটু ঠিক মতো আঁকি। ধরো এটা হচ্ছে আমাদের সেই আলোক রশ্মি। তো এখন এই আলোক রশ্মির অবশ্যই একটা শক্তি আছে, সেটা হচ্ছে ফোটনের শক্তি। আমি এটাকে ই ধরলাম। তাহলে ই হচ্ছে আমাদের আলোক রশ্মির একটা নির্দিষ্ট শক্তি, এবং ওর মানটা কি হবে, অবশ্যই এইচ ইন্টু নিউ হবে, যেহেতু আলো হচ্ছে একটা তরঙ্গ হিসেবে কাজ করে। তো এখন যদি এখানে একটা ঝামেলা ঘটে, সেটা হচ্ছে কি, সেটা হলো ধাতুর মধ্যে থেকে ইলেকট্রনটাকে যখন সরাতে হয় তখন তার একটা নির্দিষ্ট মিনিমাম এনার্জি দরকার হয়, এবং এই নির্দিষ্ট এনার্জি যদি দরকার হয় এটাকে আসলে ওয়ার্ক ফাংশন বা ডাব্লিউ নট দ্বারা প্রকাশ করা হয়, এবং এটার বাংলা নাম হচ্ছে আমাদের কার্য অপেক্ষক। তাহলে কার্য অপেক্ষক মানে হচ্ছে কি, একটা ধাতুর পৃষ্ঠ থেকে একটা ইলেকট্রনকে নির্গত করার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন শক্তি। তাহলে ডাব্লিউ নট হচ্ছে আমাদের এখানে কার্য অপেক্ষক। তাহলে এটাও যেহেতু শক্তি, তার মানে ওর একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। আবার আলো যে শক্তি নিয়ে আসছে সেটাও কি ইলেকট্রন ভোল্ট হিসেবে কাজ করবে। যদি কখনো এই আলো থেকে পাওয়া শক্তিটা আমাদের এই ধাতুর কার্য অপেক্ষক চেয়ে কম হয়, তাহলে কখনোই আমাদের এই জায়গাটা থাকা ইলেকট্রনগুলো সরবে না বা তাকে সরাতে পারবে না, কেননা ইলেকট্রন কার্য অপেক্ষক পরিমাণ শক্তি নিয়েই কিন্তু ধাতুর সাথে একটা নির্দিষ্ট বন্ধনে আবদ্ধ থাকে। তাহলে আমরা যদি এখানে কয়েকটা কেস অ্যাপ্লাই করি, ফার্স্ট কেসের কথা যদি বলি, ধরো এই কেসে হচ্ছে আমাদের ই বা আলোর যেই ফোটনের শক্তিটা ছিল সেই শক্তিটা হচ্ছে কম, কার চেয়ে কম,
কার্য অপেক্ষক চেয়ে কম, তখন আমরা এখান থেকে কিন্তু খুব সহজে একটা সম্পর্ক তৈরি করতে পারবো। তাহলে ই হচ্ছে কি এইচ ইন্টু নিউ, তাহলে ই হচ্ছে আমাদের এইচ ইন্টু নিউ। এখন কার্য অপেক্ষক যেটা সেটাও কিন্তু একটা শক্তি, এবং এই শক্তিটাকে আমরা ইচ্ছে করলে এইচ ইন্টু নিউ প্রাইম দিয়ে প্রকাশ করতে পারি। তো নিউ প্রাইম বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে একটা নির্দিষ্ট কম্পাঙ্ককে নির্দেশ করে, যে কম্পাঙ্কটা অ্যাপ্লাই করলে ওই ইলেকট্রনটা ওই জায়গা থেকে সরার উপক্রম হবে। তাই কার্য অপেক্ষক যেহেতু একটা শক্তি, তাই আমরা এটাকে ইচ্ছে করলে এইচ ইন্টু নিউ দিয়ে প্রকাশ করতে পারি। বাট মনে রাখতে হবে এই নিউটা আসলে একটু বেশি লেভেলের বা বড় লেভেলের নিউ বা কম্পাঙ্ক, কেননা এই কম্পাঙ্কের মাধ্যমে কিন্তু আমরা ইলেকট্রনটাকে নড়াচড়া করাতে পারবো। তাহলে উভয় পক্ষ থেকে তুমি এখানে এইচটাকে কেটে দাও, তাহলে তুমি পাবা নিউ স্মলার দেন নিউ প্রাইম। তাহলে কার্য অপেক্ষকের জন্য বা কার্য অপেক্ষকের মতো শক্তি অ্যাপ্লাই করার জন্য আমাদের যে কম্পাঙ্কটা থাকবে সেই কম্পাঙ্কটা হচ্ছে আমাদের নিউ প্রাইম। তাহলে এই কম্পাঙ্ক চেয়ে কিন্তু আমাদের অ্যাপ্লাই করা যে লাইটটা ছিল, মানে লাইটটা ছিল, সেই লাইটের কম্পাঙ্ক কিন্তু কম। তাই আমরা এখান থেকে একটা স্পষ্ট সম্পর্ক দেখতে পেলাম যে অবশ্যই যখন কোনো একটা লাইট সোর্স থেকে আমরা লাইটটাকে নিক্ষেপ করব, তার মিনিমাম লেভেলের একটা কম্পাঙ্ক থাকতে হবে, যাতে সেই কম্পাঙ্ককে ইউজ করে সে এই ইলেকট্রনটাকে বাইরে পাঠাতে পারে। তো এখন আমাদের কিন্তু সম্পর্কটা শেষ হয়নি, কেননা নিউ হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে হচ্ছে কি, কম্পাঙ্ক মানে হচ্ছে বেগ ডিভাইড বাই হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য। তাহলে তাই আমরা করি, যেহেতু এই ক্ষেত্রে আমাদের বেগ বলতে আলোর বেগ কি বুঝবো, তরঙ্গদৈর্ঘ্য ধরে নেওয়া হচ্ছে শুধুমাত্র ল্যামডা, এবং এই তরঙ্গদৈর্ঘ্যটা হচ্ছে আমাদের যে লাইটটা আমরা ফেলেছি তার তরঙ্গদৈর্ঘ্য। আর এখানে তোমরা এটাকেও আলোর বেগ হিসেবে ধরে নিবে, আর এটাকে ধরে নিবে হচ্ছে ল্যামডা প্রাইম। তাহলে ল্যামডা প্রাইম হচ্ছে কি, এমন একটা তরঙ্গদৈর্ঘ্য যেটা কাজ করে আসলে আমাদের কার্য অপেক্ষকের জন্য। তার মানে কার্য অপেক্ষকের সমতুল্য কোনো একটা শক্তি নিয়ে যদি আমরা কাজ করি, সেখানে যদি কোনো একটা তরঙ্গদৈর্ঘ্য থাকে, সেটার মান হচ্ছে ল্যামডা প্রাইম। উভয় পক্ষ থেকে যদি আমি সিসি কাটা দিই, তাহলে টোটালটা যদি আমি উল্টাই, আমি পাবো এখানে ল্যামডা গ্রেটার দেন ল্যামডা প্রাইম। এর মানে কি, এর মানে হচ্ছে যখন আমরা কার্য অপেক্ষকের চেয়েও কম শক্তি সম্পন্ন কোনো একটা আলোকে নিক্ষেপ করব, সেই আলোর তরঙ্গদৈর্ঘ্যটা অবশ্যই বেশি হবে কার্য অপেক্ষকের সমতুল্য কোনো একটা শক্তির মধ্যে থাকা তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় বা ল্যামডা প্রাইমের তুলনায়। তো এই সম্পর্কটা আমাদের এখন বুঝতে হবে। তো এটা আসলে কিসের কন্ডিশন? এটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা ফটোতড়িৎ ক্রিয়া না ঘটার কন্ডিশন। তার মানে এখানে ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে না। তো এটা তোমরা মার্ক করে রাখতে পারো। এখানে আরেকটা কন্ডিশন আমরা দেখেছি, সেটা হচ্ছে মিউ স্মলার দেন মিউ বার বা মিউ প্রাইম। এটাও সেম কন্ডিশন, যেখানে আমাদের কোনো প্রকার কোনো ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে না। তারপর আমরা সেকেন্ড কেসটা দেখতে পারি। সেকেন্ড কেসটা আমরা একটু ভিন্ন কালারে দেখি। ধরো এখন তুমি এমন একটা আলোক রশ্মি ছুঁড়ে মারলে যেটার শক্তিটা হলো আমাদের কার্য অপেক্ষকের সমান, দ্যাট মিনস ই ইজ ইকুয়াল টু ডব্লিউ নট। তখন কি ঘটবে? তখন আমার হিসাব করা লাগবে না, তুমি অলরেডি দেখতে পাচ্ছ নিউ ইজ ইকুয়াল টু নিউ বার হবে, এবং একই সাথে তুমি দেখতে পাচ্ছ এখানে আরেকটা ব্যাপার ঘটবে, যেটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডা প্রাইম বা ল্যামডা বার ঘটবে। তার মানে এটা কেমন কেস? এটা হচ্ছে এমন একটা কেস যেখানে ইলেকট্রনটা ঠিকই আমাদের আলো থেকে শক্তিটা নিবে, এবং ওই শক্তি নিয়ে সে আসলে বাইরে বের হয়ে যাওয়ার উপক্রম হবে বা বাইরে বের হওয়ার চেষ্টা করবে। কিন্তু ইলেকট্রন বের হয়ে যাওয়ার উপক্রম হলে কি হবে? সে কিন্তু আর বের হতে পারবে না। এর মানে হচ্ছে তুমি এতটুকু পরিমাণ এনার্জি দিয়ে ইলেকট্রনটাকে জাস্ট লুজ করে ফেললে। লুজ করা মানে হচ্ছে কি, ওই ইলেকট্রনটা এখন চাইলেই বের হয়ে যেতে পারে, বা ধাতুর সাথে তার যে মায়া, যে বন্ধনটা, সেই বন্ধনটা তার অলরেডি ভেঙে গেছে। কিন্তু এই মায়াটা ভেঙে যাওয়ার পর সে যে অনেক দূরে চলে যাবে বা ধাতুটাকে ছেড়ে যে বাইরে চলে যাবে, সে চলে যাওয়ার শক্তিটা তার কাছে নাই। দ্যাট মিনস ইলেকট্রনের গতিশক্তিটা কিন্তু এখানে অনুপস্থিত। তাহলে এই কন্ডিশনে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে না, কিন্তু আমাদের ইলেকট্রনটা লুজ হয়ে যাবে বা সে ধাতুটাকে বের হয়ে মানে ধাতু থেকে বের হয়ে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি করবে। তো এখন ইলেকট্রনকে বের করার জন্য আমাদের এক্সট্রা যেটা লাগবে সেটা হচ্ছে গতিশক্তি লাগবে। তো গতিশক্তির জন্য আমরা কি করতে পারি? আমরা একটা থার্ড কেস দেখতে পারি। থার্ড কেসটা হচ্ছে এরকম, তুমি যদি এখন এমন একটা আলোক রশ্মি ছুঁড়ে মারো যার মধ্যে থাকা শক্তিটা হচ্ছে
কার্য অপেক্ষকের চেয়েও বেশি, তখন কিন্তু আমাদের এই কাহিনীটা করবে কি, আমাদের এক্সট্রা কিছু গতিশক্তি দিতে পারবে ইলেকট্রনকে, যাতে সে খুব সহজেই আমাদের ওই ধাতুটাকে ছেড়ে বাইরে চলে যেতে পারে। তাহলে এটা যদি অলরেডি হয়ে থাকে, তাহলে তুমি এখান থেকে আরেকটা জিনিস করতে পারবে, সেটা হচ্ছে ই যদি ডব্লিউ নটের চেয়ে বড় হয়, তাহলে স্পেসিফিকভাবে তুমি এখানে লিখতে পারবে নিউ, যেটা সেটা অবশ্যই বড় হবে নিউ প্রাইম থেকে। তাহলে এখানে নিউ মানে হচ্ছে কি, যে আলোটা মেরেছি সেই আলোটার কম্পাঙ্ক, আর নিউ প্রাইমটা যেটা, সেটা হচ্ছে কার্য অপেক্ষকের জন্য কাজ করা যেই কম্পাঙ্কটা ছিল সেটা। তাহলে আমরা অপোজিটভাবে লিখতে পারি ল্যামডা স্মলার দেন ল্যামডা প্রাইম। তাহলে এখানে প্রত্যেকটা সত্য কিন্তু আমাদের মনে রাখতে হবে, যখন আমাদের নির্গত করা আলোর তরঙ্গদৈর্ঘ্যটা কম হবে কার্য অপেক্ষকের জন্য কাজ করা তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে, তখনই কেবলমাত্র আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট এটা সম্ভব হবে। বা বলা যায় তখন আলোটা যদি কোনো একটা ধাতুর মধ্যে পড়ে, সে ধাতুটার মধ্যে থাকা ইলেকট্রনটা একটা নির্দিষ্ট শক্তি শোষণ করে নেবে, যেটা হচ্ছে ডব্লিউ নট বা কার্য অপেক্ষক, এবং ওই শক্তিটা শোষণ করে নেওয়ার পর আমাদের ইলেকট্রনটা আসলে ধাতুর মায়াটা ত্যাগ করবে। দ্যাট মিনস ইলেকট্রনটা লুজ হয়ে যাবে। খুব সহজ কথা আমরাই বললাম, এটা লুজ হয়ে যাওয়া মানে হচ্ছে কি ঢিলা হয়ে যাবে। কিন্তু ইলেকট্রন তো ঢিলা হলে হবে না, ইলেকট্রনটাকে একটা নির্দিষ্ট গতিশক্তি দিতে হবে। তো আমাদের থার্ড কেসে কিন্তু এই ই এর মানটা যেহেতু ডব্লিউ নটের চেয়ে বড়, তাই এই ই এর একটা অংশ কিন্তু ইলেকট্রনকে তখন গতিশক্তি দিবে। তো সেক্ষেত্রে আমরা একদম 100% ফটো ইলেকট্রিক ইফেক্টটা বা ফটো তৈরির ক্রিয়াটা দেখতে পাবো। আর ইলেকট্রন যে বের হবে, ইলেকট্রন বের হওয়ার পর এটা যে ছুটে চলে যাবে ধাতুকে ছেড়ে, সবসময় কিন্তু এমনটা ঘটে না। তার মানে এখানেও কিন্তু কিছু বোঝার জিনিস আছে। দ্যাট মিনস ইলেকট্রনটা লুজ তো হলো, ভালো কথা, সেকেন্ড কেসে। থার্ড কেসে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রনকে আমরা এক্সট্রা কিছু এনার্জিও দিচ্ছি, কী জন্য, যাতে ইলেকট্রনটা একটা গতিশক্তি পায় বা ইকে পায়। এখন আমি কিন্তু এতক্ষণ ধরে বলেছিলাম যে ইলেকট্রনটা ওই গতিশক্তি পেয়ে ধাতুটাকে ছেড়ে চলে যাবে। এখন এটা কিন্তু সবসময় নাও হতে পারে। সেই ইলেকট্রনটা কিন্তু ধাতুর মধ্যেও থাকতে পারে, থাকার পর সেই ইলেকট্রনটা ধাতুর মধ্যে কিন্তু ছোটাছুটি করতে পারে। তো এই গতিশক্তি পেয়ে ইলেকট্রনটা যখন তার পরমাণুর কক্ষপথ ছেড়ে বাইরে চলে যাবে, তখন সে কিন্তু চাইলেই ধাতুর মধ্যে ফ্লো হতে পারে বা চলাচল করতে পারে, বা ধাতুর মধ্যে সে দৌড়াতে পারে, বা ধাতুর মধ্যে সে রান করতে পারে। আর ইলেকট্রনটা যখন ধাতুর মধ্যে দৌড়াদৌড়ি করবে, তোমরা সবাই জানো, তখন যেটা তৈরি হবে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বা কারেন্ট তৈরি হবে। তার মানে ফটো তৈরি ক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা যেটা তৈরি করতে পারি সেটা হচ্ছে কারেন্ট বা বিদ্যুৎ তৈরি করতে পারি। তাহলে এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে ফটো তৈরি ক্রিয়ার মাধ্যমে ইলেকট্রনটা যে ধাতুটাকে একদম ছেড়ে বাইরে চলে যাবে এমন কোনো কথা নেই। এই ইলেকট্রনটা ধাতুর মধ্যে থাকতে পারে এবং সেটা ধাতুর মধ্যে ছোটাছুটি করার মাধ্যমে কারেন্ট তৈরি করতে পারে না কেন, মানে কারেন্ট তৈরি করতে পারে। কেননা তোমরা জানো, যখন একটা ইলেকট্রন কোনো একটা পরিবাহীর মধ্যে বা ধাতুর মধ্যে চলাচল করে, তখন সে কিন্তু খুব সহজেই তড়িৎ বা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বা কারেন্ট সব কিছু তৈরি করতে পারে। এবং এই কারেন্টটাকে তখন বলা হয় ফটো কারেন্ট। আমি যদি নামটা একটু লিখি, তাহলে তার নাম হবে আমাদের ফটো কারেন্ট। ফটো কথাটা থেকে আছে, যেহেতু আমরা লাইট সোর্স থেকে লাইটকে অ্যাপ্লাই করছি বা ছুঁড়ে মারছি, এবং লাইট যেহেতু অনেকগুলো ফোটন কণা দিয়ে গঠিত, তাই ওই ফোটন থেকে এই ফটো নামটা এসেছে। তারপর আরেকটা মজার বিষয় আছে এখানে, সেটা হচ্ছে কি, আমরা এই যে এখানে ফটো কারেন্টের উপস্থিতিটা দেখলাম, দ্যাট মিনস ধাতুর মধ্যে দিয়ে ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে, যেহেতু ইলেকট্রনটা আলো থেকে একটা নির্দিষ্ট শক্তি পেয়েছে। এই ফটো কারেন্টটা আবার নির্ভর করে একটা বিষয়ের উপর, সেটা হচ্ছে তুমি যে আলোটা মেরেছো সে আলোর তীব্রতা বা লাইটের যে ইন্টেন্সিটিটা আছে তার উপর। তাহলে আলোর যে তীব্রতাটা আছে এটাকে বলা হয় আলোক তীব্রতা, বা আমি যদি একটু ঠিকমতো লিখি সেটা হলো আলোর তীব্রতা। তীব্রতা মানে হচ্ছে কি ইন্টেন্সিটি। তো এই আলোর তীব্রতার উপর কিন্তু ডিপেন্ড করে আমাদের ফটো কারেন্ট। এবং তুমি যদি আলোর তীব্রতাটা বাড়াও তাহলে কিন্তু আমাদের কারেন্টের পরিমাণটা বাড়বে, তীব্রতা কমালে কারেন্টের পরিমাণটা কমবে। আর আলোর তীব্রতা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে যতগুলো ফোটন কণা পড়বে সেটার পরিমাণটা। দ্যাট মিনস এটা যদি হয় তোমার ধরো একক ক্ষেত্রফল বলতে আমি এখানে 1 মিটার স্কোয়ার বলতে পারি বা 1 সেন্টিমিটার স্কোয়ার বলতে পারি। তো 1 মিটার স্কোয়ারই বেসিক্যালি বলা হয়। তো এরকম একটা একক ক্ষেত্রফলের উপর যদি ধরো তোমার একটা নির্দিষ্ট সংখ্যক ফোটন কণা পড়ছে, তো আমি একটু দেখাচ্ছি তোমাকে। ধরো এতগুলো আমাদের ফোটন কণা পড়ছে, তাহলে এই ফোটন কণার যেই
পরিমাণটা সেটাই হচ্ছে আমাদের আলোর তীব্রতা। তাহলে আলোর তীব্রতাকে আমরা এভাবে বলতে পারি, বা লাইট অফ মানে ইন্টেন্সিটি অফ লাইটটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি। কিন্তু এখানে একটা অসুবিধার কথা আছে, সেটা হচ্ছে আলোর তীব্রতার উপর কিন্তু নির্ভর করছে আমাদের ফটো কারেন্ট। তবে আলোর তীব্রতার উপর কখনোই ফটো ইলেকট্রিক ইফেক্ট এটা কিন্তু নির্ভর করে না। এর মানে হচ্ছে কি, যে তুমি চাচ্ছ একটা ধাতুর উপর আলো পড়ুক এবং সে ধাতুর থেকে ইলেকট্রনটা বের হয়ে যাক। দ্যাট মিনস তুমি এখানে আলো মেরেছো, তুমি চাচ্ছ ইলেকট্রনটা বের হয়ে যেতে। ইলেকট্রনটা যে বের হবে এটা ডিপেন্ড করে বা নির্ভর করে তুমি যে আলোটা মেরেছো সেই আলোর কতটুকু শক্তি আছে, বা ওই আলোর ফ্রিকোয়েন্সি বা তরঙ্গটা মানে কম্পাঙ্কটা কতটুকু সেটার উপর। কখনোই ওই লাইটটা কতটুকু উজ্জ্বল বা ওই লাইটের তীব্রতা বা আলোর তীব্রতা কত সেটার উপর কিন্তু ইলেকট্রনের বের হওয়াটা নির্ভর করে না। তাই মনে রাখতে হবে, ফটো তড়িৎ ক্রিয়া কেবলমাত্র নির্ভর করে তুমি যে লাইটটা ছুঁড়ে মেরেছ সেই লাইটের শক্তির উপর, দ্যাট মিনস ফোটনের শক্তির উপর, এবং ওই ফোটনগুলো যেহেতু তরঙ্গ হিসেবে কাজ করে সেই তরঙ্গের যে কম্পাঙ্কটা আছে দ্যাট মিনস নিউ সেটার উপর। বাট এই ফটো তৈরি ক্রিয়ার ফলে আমাদের যে ফটো কারেন্ট তৈরি হয় বা ধাতুর মধ্যে যে কারেন্টটা তৈরি হয় এটা কিন্তু আবার নির্ভর করে আলোর তীব্রতার উপর। মানে বিষয়টা টোটালি একটু অন্যরকম। বাট এই আলোর তীব্রতার উপর কখনোই কিন্তু আমাদের ফটো তৈরি ক্রিয়াটা নির্ভর করে না। তাহলে তুমি যতই উজ্জ্বল লাইট ফেলো না কেন কোনো একটা ধাতুর উপর, যদি ওই লাইটের শক্তি এবং তরঙ্গ যে কম্পাঙ্কটা আছে সেটা যদি স্পেসিফিক কোনো তরঙ্গের কম্পাঙ্কের সমান না হয়, বা এই কার্য অপেক্ষকের তরঙ্গের কম্পাঙ্কের সমান যদি না হয়, বা শক্তির সমান যদি না হয়, তাহলে কখনোই কিন্তু সেই ইলেকট্রনটা সেখান থেকে বের হবে না। আর ইলেকট্রনটা যখন বের হবে বা যদি ফটোতড়িৎ ক্রিয়াটা ঘটেই যায়, তবে যেই কারেন্টটা তৈরি হবে ফটো কারেন্ট, এটা কিন্তু তখন নির্ভর করবে আলোর তীব্রতার উপর। তোমরা তখন চাইলে লাইটটাকে উজ্জ্বল বানাতে পারো, উজ্জ্বল লাইট দিলে তখন বেশি কারেন্ট ফ্লো হবে, আর অনুজ্জ্বল লাইট দিলে তখন কম কারেন্ট ফ্লো হবে। তারপর আসি আমাদের মেইন বিষয়টাতে, সেটা হচ্ছে আমরা যে কার্য অপেক্ষকটাকে দেখলাম W0 দিয়ে যেটাকে প্রকাশ করেছি, এটা হচ্ছে আমাদের একটা মিনিমাম এনার্জি বা শক্তি ছিল, যে শক্তিটা অ্যাপ্লাই করলে কোনো একটা ধাতুর মধ্যে থাকা ইলেকট্রনগুলো ছুটে চলে যাবে, দ্যাট মিনস লুজ হয়ে যাবে বা ঢিলা হয়ে যাবে। বাট সেটার গতিশক্তি যদি না থাকে তাহলে সেটা বের হতে পারবে না। তো এখন বিভিন্ন মেটাল বা ধাতুর জন্য এই W0 মানও কিন্তু বিভিন্ন হয়, এবং আমরা জানি এটার ইউনিটটা অবশ্যই ইলেকট্রন ভোল্টে হবে, যেহেতু এটা একটা শক্তির ইউনিট। তো আমি যদি কয়েকটা মান তোমাদেরকে দেখাই, যেমন আমি দেখাতে পারি হচ্ছে সিজিএমের জন্য। সিজিএম হচ্ছে একটা ধাতু, তো ওর জন্য হচ্ছে আমাদের কার্য অপেক্ষকের মান 1.9 ইলেকট্রন ভোল্ট। তার মানে মোটামুটি তুমি যদি সিজিএম ধাতুর উপর 1.9 ইলেকট্রন ভোল্টের শক্তিসম্পন্ন কোনো একটা ফোটনকে নিক্ষেপ করো, তাহলে তার মধ্যে থাকা ইলেকট্রনগুলো ছুটাছুটি শুরু করবে, দ্যাট মিনস বের হয়ে যাওয়ার জন্য মানে তৈরি হয়ে থাকবে। তারপর আমি যদি পটাশিয়ামের কথা বলি, পটাশিয়ামের ক্ষেত্রে আমাদের কার্য অপেক্ষকের স্পেসিফিক মান আছে, সেটা হচ্ছে 2.2 ইলেকট্রন ভোল্ট। তারপর আমি যদি সোডিয়ামের কথা বলি, খুবই পরিচিত একটা ধাতু, তার জন্য হচ্ছে আমাদের 2.3 ইলেকট্রন ভোল্ট। এরকম আরও অনেক আছে, যেমন আমি লিথিয়ামের কথা বলতে পারি। লিথিয়াম হচ্ছে একটা ভালো ধাতু, তো ওর জন্য হচ্ছে মোটামুটি 2.5 ইলেকট্রন ভোল্ট কাজ করে। তারপর আমি আরেকটা কথা বলতে পারি, সেটা হচ্ছে কপার, খুবই ইম্পর্টেন্ট একটা ধাতু। তো কপারের ক্ষেত্রে কিন্তু এটা একটু বেশি, দ্যাট মিনস 4.7 ইলেকট্রন ভোল্ট। তাই তুমি কপার থেকে যদি ফটো ইলেকট্রিক ইফেক্ট পেতে চাও তাহলে অবশ্যই 4.6 মানে 4.7 ইলেকট্রন ভোল্ট অ্যাপ্লাই করতে হবে। এবং এক্ষেত্রে প্লাটিনামের মানটা হচ্ছে আরও অনেক বেশি, প্লাটিনামের হচ্ছে 6.4 ইলেকট্রন ভোল্ট। এবং তুমি প্লাটিনামের থেকে যেই ফটো ইলেকট্রনগুলো পাবে সেইগুলো বের করার জন্য তোমাকে অবশ্যই মিনিমাম 6.4 ইলেকট্রন ভোল্টের একটা আলোক রশ্মি অ্যাপ্লাই করতে হবে বা তরঙ্গ অ্যাপ্লাই করতে হবে। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে একটা দারুণ কনসেপ্ট আছে এখানে, সেটা হলো ধরো এটা হচ্ছে তোমার ইলেকট্রন, সে এখানে বসে আছে কোনো একটা ধাতুর উপর, এবং আমি ধাতুটা একটু এঁকে ফেলি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এটা হচ্ছে একটা ধাতব পাত বা প্লেট, এবং এই প্লেটের মধ্যে একটা ইলেকট্রন বসে আছে। আমার টার্গেট হচ্ছে এই ইলেকট্রনটাকে বের করা, যদি বের করতে পারি তবে আমাদের ফটো তড়িৎ ক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। এখন এটাকে বের করার জন্য তুমি কিন্তু একটা সিস্টেম অ্যাপ্লাই করতে পারো। কী সিস্টেম অ্যাপ্লাই করতে পারো? প্রথম সিস্টেমটা হচ্ছে আমি এমন একটা আলো মারব এর উপর যে আলোটার আমাদের যেই শক্তিটা আছে সেটা W0 বা কার্য অপেক্ষকের সমান হবে, দ্যাট মিনস E ইজ ইকুয়াল টু W0, যেখানে E হচ্ছে আমাদের ফোটনের শক্তি। এখন তুমি ধরো এখানে যে ফোটনটা মেরেছ সেটা হচ্ছে একটা ফোটন, যেহেতু ইলেকট্রনটা অনেক ছোট
তাই ওর উপর কিন্তু এতগুলো ফোটন কণা মারা যাবে না। একটা মাত্র ফোটন মারলে কিন্তু যথেষ্ট, যেহেতু ফোটন হচ্ছে একটা ছোট্ট এনার্জি প্যাকেট আর ইলেকট্রন হচ্ছে কি খুবই ছোট একটা কণা। তবে এই অবস্থাতে তুমি কিন্তু এই ইলেকট্রনটাকে ঢিলা করে ফেলতে পারবে। এখন তোমার যদি এর মানটা আরও বেশি হয়, দ্যাট মিনস কার্য অপেক্ষকের চেয়েও যদি বেশি হয়, তখন কিন্তু ইলেকট্রনটা সরাসরি এই ধাতুটাকে মানে ছেড়ে চলে যেতে পারে, অথবা ধাতুটার মধ্যে থাকতে পারে ফটো কারেন্ট হিসেবে বা ফটো ইলেকট্রিসিটি হিসাবে। বাট এখন তুমি একটা বুদ্ধি করলে, সেটা হচ্ছে কি, তুমি বুদ্ধি করলে যে এই জায়গাটাতে তুমি একটা ফোটন দিয়ে কাজ করবে না, তুমি চাচ্ছ এখানে অনেকগুলো মানে মেনি ফোটন এসে কাজ করুক। কিভাবে কাজ করুক? প্রত্যেকটা ফোটনের শক্তি আবার কম, এর চেয়েও কম, আবার ডব্লিউ নট এটার চেয়েও কম। তখন আমাদের কি হবে? তখন যেটা হবে সেটা হচ্ছে, ধরো তুমি প্রথম একটা ফোটন মারলে এবং আমি ধরে নিলাম এই ইলেকট্রনের জন্য কার্য অপেক্ষক হচ্ছে 5 ইলেকট্রন ভোল্ট, কথার কথা ধরে নাও। এখন তুমি প্রথম একটা ফোটনকে মারলে, তার এনার্জিটা হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট। তুমি ভাবলে কি এই 2 ইলেকট্রন ভোল্ট এনার্জি দিয়ে আমরা এই ইলেকট্রনটাকে প্রথমে একটু লুজ করেছি, তারপরে এই ইলেকট্রনটা মানে এই ফোটনের যে কণাটা সেটা 2 ইলেকট্রন ভোল্ট দিয়ে কখনোই এই ইলেকট্রনটাকে সরাতে পারবে না, কেননা ইলেকট্রনটাকে সরাতে হলে মিনিমাম 5 ইলেকট্রন ভোল্ট লাগবে। তখন তুমি কি করলা? তুমি চাইলা 2 ইলেকট্রন ভোল্ট দিয়ে আমি আগে এখানে নিক্ষেপ করি, তারপর তুমি এখানে আরেকটা ফোটন আনলা, ওটা শক্তি ধরো 1 ইলেকট্রন ভোল্ট, সেটা দিয়েও তুমি ইলেকট্রনটাকে ধাক্কা মারলা, ইলেকট্রন সরল না। তারপর তুমি আনলা আরও 1 ইলেকট্রন ভোল্ট। তোমার এখন মনে হতে পারে আমি যেহেতু একটু আগে 2 ইলেকট্রন ভোল্ট অ্যাপ্লাই করেছি, তারপর 1 ইলেকট্রন ভোল্ট অ্যাপ্লাই করেছি, ফাইনালি এখন এখানে আরও 1 ইলেকট্রন ভোল্ট অ্যাপ্লাই করেছি, তাই আমি এখানে টোটাল 5 ইলেকট্রন ভোল্ট অ্যাপ্লাই করেছি 3টা ভিন্ন ফোটন দিয়ে। তাহলে এই 2 ইলেকট্রন ভোল্ট এসেছে আমাদের ফার্স্ট ফোটন থেকে, 1 ইলেকট্রন ভোল্ট এসেছে আমাদের সেকেন্ড ফোটন থেকে, এবং এই 1 ইলেকট্রন ভোল্ট এখন আসছে আমাদের থার্ড ফোটন থেকে। মানে 3টা ফোটন কণা বা আলোর যে কণিকা আছে সেটা দিয়ে আমরা ইলেকট্রনটাকে আঘাত করলাম। তা আমার তো এখানে যোগফল এসে গেছে কত? 5 ইলেকট্রন ভোল্ট যদি আমাদের যোগফলটা এসে যায়, আমরা মনে করতে পারি যে আমরা ফাইনালি যে ফোটনটা দিয়ে, দ্যাট মিনস থার্ড যে ফোটনটা দিয়ে অ্যাপ্লাই করলাম এখানে এনার্জিটা, তার ফলে আমাদের ইলেকট্রনটা হয়তো লুজ হতে পারে বা ঢিলা হতে পারে। অথবা তুমি ধরেই নাও এখানে তুমি 2 ইলেকট্রন ভোল্ট অ্যাপ্লাই করেছো, তাহলে আমাদের টোটাল যোগফলটা তখন কত আসবে? 6 ইলেকট্রন ভোল্ট আসবে, যেটা হচ্ছে আমাদের কার চেয়ে বেশি, ডব্লিউ নটের চেয়ে বেশি। তো তোমার মনে হতে পারে আমাদের এই ইলেকট্রনটা আসলে ছুটে চলে যাবে। বাস্তবে এমনটা ঘটে না। তার মানে তুমি যদি ভিন্ন ভিন্ন ফোটনগুলোকে নিয়ে একই ইলেকট্রনের দিকে আঘাত করো এবং প্রত্যেকটা ফোটনের সম্মিলিত এনার্জি যদি তোমার কার্য অপেক্ষকের চেয়ে অনেক বেশিও হয়, তারপরেও কিন্তু এই ইলেকট্রনটা কখনোই লুজ হবে না বা ইলেকট্রনটা কখনোই ফটো তড়িৎক্রিয়া দেখাবে না। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে ফটো তড়িৎক্রিয়া দেখানোর জন্য আমাদের মেন সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে তুমি কেবলমাত্র এখানে মেনি ফোটনের জায়গায় একটা ফোটন ইউজ করবা। তাহলে একটা ফোটন তুমি যদি ইউজ করো, সেই একটা ফোটনের এনার্জিটাই যেন অবশ্যই ডব্লিউ নট বা কার্য অপেক্ষক হচ্ছে বড় হতে পারে। তাহলে আমাদের মেইন ফটো তড়িৎক্রিয়ার যে কন্ডিশনটা সেটা একটু লিখে ফেলি। আমাদের ফটো তড়িৎক্রিয়ার মেইন যে কন্ডিশন সেটা হচ্ছে আমরা অল টাইম একটা মাত্র ফোটন ইউজ করব। তাহলে একটা ফোটন ইউজ করব, যে ফোটনের এনার্জি যেটা থাকবে সেটা অবশ্যই গ্রেটার দ্যান অর ইকুয়াল ওমেগা মানে ডাব্লিউ নট বা কার্যপেক্ষকের এনার্জির থেকে বেশি বা সমান হতে হবে। তুমি যতই ভিন্ন ভিন্ন প্রোটন দিয়ে, মানে প্রোটন তো না, ফোটন আর কি, তো ভিন্ন ভিন্ন ফোটন বা মেনি ফোটন দিয়ে তুমি যতই এখানে আঘাত করো না কেন, ইলেকট্রন কিন্তু কখনোই বের হবে না। সেটা বের হওয়ার জন্য কেবলমাত্র একটা ফোটনই যথেষ্ট, যার এনার্জিটা বা শক্তিটা অবশ্যই কার্য অপেক্ষকের শক্তির চেয়েও বেশি হতে হবে। তাহলে আমরা এখানে একটা ফোটনের যে এনার্জি সেটা ইজিলি বের করতে পারি একটা ফর্মুলার মাধ্যমে, সেটা হচ্ছে এই এনার্জিটা আমরা বের করতে পারি এভাবে। যেহেতু আমরা এখানে দুইটা এক্সট্রা এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে কি যে একটা ফোটনের এনার্জি যদি ই অফ পি হয়, তুমি এটাকে ই অফ পি ধরতে পারো অথবা ই অফ ফোটন ধরতে পারো, তাহলে এই এনার্জিটা অবশ্যই দুটো জিনিসের সমন্বয় হতে হবে ফটো তড়িৎক্রিয়ার জন্য। একটা হচ্ছে আমাদের কার্য অপেক্ষকের শক্তির সমান হতে হবে, আরেকটা হচ্ছে ওই ইলেকট্রনটাকে যে আমরা বের করব সেই ইলেকট্রনের অবশ্যই একটা কাইনেটিক এনার্জি থাকবে বা কেই থাকবে, এবং এই কাইনেটিক এনার্জিটির যেই মানটা সেটা আমাদের এখানে যোগ করতে হবে। তার মানে বিষয়টা খুবই সিম্পল। তুমি যখন একটা ফোটনকে নির্দিষ্ট শক্তি দিবে, ওই শক্তিটা যাতে এমন হয়
যাতে তার মধ্যে কার্য অপেক্ষকের শক্তিটাও যেন থাকে, যেটা দিয়ে সেই ইলেকট্রনটাকে ঢিলা করতে পারবে। আর আরেকটা হচ্ছে ওই ইলেকট্রনটা ঢিলা হওয়ার পর তাকে তো একটা গতিশক্তি দিতে হবে, তা না হলে তো সে ওই পরমাণু থেকে বের হবে না, তাই না? তো সেক্ষেত্রে ওই শক্তিটাও যেন আমাদের এই ফোটনের মধ্যে থাকে। তো এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ফর্মুলা বা মেন সূত্র। এখন এই সূত্রটাকে আমরা ইচ্ছে করলে আরেকটু মডিফাই করতে পারি। মডিফাই করলে আমরা কি পাবো? আমরা কিন্তু বোরের পরমাণুর সূত্র থেকে কিছু জিনিস জানি। কী কী জিনিস জানি? আচ্ছা, আমি একটু ভিন্ন কালারে দেখাই। সেটা হচ্ছে কি, ইপি যেটা বা আলো থেকে যেই শক্তিটা এসেছে ফোটনের, এটাকে আমরা এভাবে লিখতে পারি চাইলে। সেটা হচ্ছে আমাদের কীভাবে লিখতে পারি? এটা হচ্ছে আমাদের এইচ ইন্টু নিউ পি লিখতে পারি, যেখানে নিউ পি হচ্ছে ফোটনের কম্পাঙ্ক, এবং ডব্লিউ নট যেটা, সেটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি এইচ ইন্টু নিউ ডব্লিউ, অথবা আমি এটাকে নিউ লট লিখতে পারি। নিউ নট যেটা, এটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট কম্পাঙ্ককে নির্দেশ করে, যে কম্পাঙ্কের আলো কোনো একটা ধাতুর মধ্যে পড়লে ওই ধাতুর ইলেকট্রনগুলো লুজ হয়ে যাবে বা ঢিলা হয়ে যাবে। আর এখানে যে এক্সট্রা কাইনেটিক এনার্জি আছে বা গতিশক্তি আছে, এই গতিশক্তিটাকে আমরা ইচ্ছে করলে হাফ mv² এভাবে লিখতে পারি। এখন এখানে কথা হচ্ছে এম কি এবং ভি কি। এম হচ্ছে খুবই সহজ জিনিস, ইলেকট্রনের ভর, আর ভিও হচ্ছে কি, ইলেকট্রনের বেগ। কেননা আমরা কোনো একটা আলো যখন মারবো কোনো একটা ধাতুর উপর, তখন ইলেকট্রনগুলো কিন্তু ছুটাছুটি শুরু করবে, তাই না? তো সেই জন্য তো তাদের গতিশক্তি লাগবে। তো সেই গতিশক্তির মধ্যে কিন্তু ইলেকট্রনের বেগ বা ভিটাকে আমরা পাচ্ছি, আর এমটা হচ্ছে অবশ্যই ওই ইলেকট্রনগুলোর ভর। আর আরেকটা বিষয় তোমরা মনে রাখবে, আমরা যে সূত্রটা লিখছি এটা কেবলমাত্র একটা ইলেকট্রনের জন্য লিখছি, আমরা কিন্তু অনেকগুলো ইলেকট্রনের জন্য লিখছি না। যতবার তোমরা এই সূত্রটা দেখবে সবসময় মনে রাখবে এটা হচ্ছে একটা মাত্র ইলেকট্রনের জন্য এই সূত্রটা লেখা। তবে তাই হোক, আমরা এখন এটাকে একটু মডিফাই করি। আরও মডিফাই করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা নিউটাকে ভাঙতে পারি, যেহেতু নিউ হচ্ছে আমাদের কম্পাঙ্ক। তো এটাকে ভাঙলে c/λ অফ পি পাবো, যেখানে ল্যামডা অফ পি হচ্ছে আমাদের যে আলোটা আমরা বের করেছি লাইট সোর্স থেকে, সেই আলোর তরঙ্গদৈর্ঘ্য, ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ নট। নিউ নট মানে হচ্ছে কার্য অপেক্ষার যেই তরঙ্গ মানে কম্পাঙ্ক ছিল সেটা। তো এটা আমরা c/λ নট লিখতে পারি, আর বাকিটা হচ্ছে আমাদের হাফ mv²। তো এটা কিন্তু এতটুকু রাখলে আমরা একটা সূত্র পেতে পারি। তো এক্ষেত্রে আমরা কিন্তু আরেকটা সূত্র মোটামুটি জানি, সেটা হচ্ছে কি, তরঙ্গ সংখ্যা। এই সূত্রটা কিন্তু জানি, তরঙ্গ সংখ্যাকে আমরা নিউ বার দিয়ে প্রকাশ করি। তো এটা হচ্ছে নিউ বার, এবং তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে কি 1/, তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। এবং এখানেও তোমরা কিন্তু 1/λ পাচ্ছ দুটো জায়গায়। তার মানে আমরা এখানে লিখতে পারি ফাইনালি যে সূত্রটা, সেটা হচ্ছে এইচ এবং সি এরা একসাথে থাকতে পারে। সি হচ্ছে আলোর বেগ, এবং 1/λp এটাকে আমরা ইচ্ছে করলে নিউ বার পি এভাবে লিখতে পারি। তাহলে নিউ বার পি হচ্ছে কি, আমাদের নির্গত যে আলোটা ছিল সে আলোর তরঙ্গ সংখ্যা। এখানে আমরা এসি একসাথে লিখতে পারি, আর এখানে 1/λ নট যেটা, সেটা হচ্ছে নিউ নট বার এভাবে লিখতে পারি। আর নিউ নট বার মানে হচ্ছে কি আমাদের তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নম্বর, কখন, যখন আমরা কার্য অপেক্ষক এই শক্তিটা নিয়ে কাজ করব। আর ফাইনালি আমরা এটাকে হাফ mv² দিতে পারি। তাহলে এটা কিন্তু একটা বিশুদ্ধ বা পিওর সূত্র ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য। তারপরে ইলেকট্রনটা যখন বের হলো আমাদের ওই ধাতু থেকে, তখন সেই ইলেকট্রনটা যদি সবচেয়ে কম বাধা পায়, তখন কিন্তু তার গতিশক্তি অনেক বেড়ে যাবে বা বেগ বেড়ে যাবে। তার মানে আমরা যে এখানে গতিশক্তিটা দেখতে পাচ্ছি, এই মানটা কিন্তু ম্যাক্সিমাম হতে পারে যদি আমাদের বের হয়ে যাওয়া ইলেকট্রন কোনো বাধা না পায়। কেননা এমনও হতে পারে যখন ধাতুর মধ্যে ইলেকট্রনটা বের হবে তখন সে কিন্তু কোনো বাধা নাও পেতে পারে। তাহলে গতিশক্তিটা কখন ম্যাক্সিমাম হবে? যখন ইলেকট্রন কোনো বাধা পাবে না, ঠিক সেই সময়টাতে। তারপরে আমরা আরেকটা স্লাইডে এই সম্পর্কটা একটু দেখি। আমাদের সম্পর্কটা অনেকটা এরকম ছিল, আমি একদম ইনিশিয়াল সম্পর্কটা লিখেছি, যেটা হচ্ছে ধরো এইচ ইন্টু নিউ অফ ফোটন ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ নট প্লাস হচ্ছে আমাদের গতিশক্তি বা হাফ mv²। এখন ইলেকট্রন তো হচ্ছে একটা চার্জ, তাই না? এবং এই চার্জটার অবশ্যই একটা কি বলবো চার্জ থাকবে আর কি, দ্যাট মিনস ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ই দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এবং আমরা কিন্তু এটাও দেখেছিলাম যে কোনো একটা ভি পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যযুক্ত তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা চার্জিত বস্তু, ধরা যাক ইলেকট্রন, সেটা চার্জ হচ্ছে ই
ফাঁকা হয় তাহলে সে কিন্তু একটা নির্দিষ্ট দিকে যাত্রা শুরু করবে, এবং এই নির্দিষ্ট জায়গায় যাত্রা শুরু করার সময় তার কিন্তু একটা বেগ থাকবে যেটা হচ্ছে ছোটো হাতের ভি, এবং এই বেগের জন্য তার একটা গতিশক্তিও থাকবে সেটা হচ্ছে হাফ mv²। এবং এই হাফ mv² মানটা কি ছিল E/v। এটা আমরা অনেকবার দেখে এসেছি এই সূত্রটা। ই হচ্ছে আমাদের এখানে ওই চার্জের মান, যেটা ইলেকট্রনের চার্জের মান হিসেবে কাজ করে, আর ভি হচ্ছে আমাদের এখানে বিভব পার্থক্য বা ওই তড়িৎ ক্ষেত্রে বিভব পার্থক্য। তাহলে আমরা চাইলে এখানে হাফ mv² জায়গায় এই মানটা বসিয়ে দিতে পারি। তাহলে h/νp = h/ν0 প্লাস হচ্ছে E/v। এখন এই জিনিসটা যে আমরা বসালাম এটাকে আবার অন্যভাবে আবার ধরা হয়, সেটা হচ্ছে কি এই জিনিসটাকে আসলে একটা নির্দিষ্ট জিনিসের বিপরীত জিনিস ধরা হয়, সেটা হচ্ছে আমাদের এই গতিশক্তির বিপরীত রাশি হিসেবে ধরা হয়। এর কারণটা হচ্ছে কি যে কখনো কখনো এমনও ঘটে যে যখন ইলেকট্রনটা কোনো একটা ধাতুতে বের হলো, সে হচ্ছে ভিবেগ প্রাপ্ত হলো, ভিবেগ নিয়ে যাত্রা শুরু করছে, ইলেকট্রনের ভর হচ্ছে m, সব কিছু ঠিক আছে, তখন ওই ধাতুর মধ্যে একটা এক্সট্রা পটেনশিয়াল বা বিভব অ্যাপ্লাই করা হয়, যে বিভবের জন্য আমাদের এই ইলেকট্রনের যে গতিশক্তিটা আছে সেটা শূন্য হয়ে যায়। তার মানে ইলেকট্রনের মাঝে মাঝে এমন অবস্থা করা হয় যাতে তার কাইনেটিক এনার্জি বা ইকের মানটা শূন্য হয়ে যায়। এখন দেখো তো কোন একটা ধাতুতে যখন ইলেকট্রনের গতিশক্তিটাকে শূন্য করতে হবে তখন আমরা কতটুকু শক্তি অ্যাপ্লাই করতে পারি? অবশ্যই ইভি পরিমাণ শক্তি অ্যাপ্লাই করতে পারি। তাই ইভি এটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট, এবং আমরা চাইলে কোনো একটা ধাতুর মধ্যে যদি ভি পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করি, এমনভাবে অ্যাপ্লাই করি যাতে আমাদের ইলেকট্রনটা ওই ধাতুর মধ্যে আর কোনো গতিশক্তি দেখাতে না পারে, সেক্ষেত্রে আমাদের ইভি একটা নির্দিষ্ট বাধা দানকারী শক্তি হিসেবে কাজ করবে এই ইলেকট্রনের গতিশক্তির বিপরীতে। তাই ইভিকে আসলে ইংলিশে স্টপিং পটেনশিয়াল বলা হয়, বা এমন একটা বিভব পার্থক্য বা বিভব শক্তি বলা হয় যেটা আমাদের ইলেকট্রনের গতিশক্তিকে বাধা দেয়। আর ইলেকট্রন যখন কোনো গতিশক্তি পায় না, দ্যাট মিনস ইলেকট্রনের গতিশক্তি যখন শূন্য হয়, তখন মনে রাখবে কোনো প্রকার কোনো ফটো কারেন্ট বা ফটো ইলেকট্রিসিটি তৈরি হয় না, কেননা ধাতুর মধ্যে যেহেতু ইলেকট্রন চলছেই না, তার মানে এখানে কোনো ফটো ইলেকট্রিসিটি বা বলা যায় ফটো কারেন্ট বা তড়িৎ কারেন্ট কাজ করবে না। তাহলে ইভি হচ্ছে আমাদের সেই ভিলেন যেটা কোনো একটা ধাতুর মধ্যে থাকা ইলেকট্রন যে ছুটে বের হয়েছে তার গতিশক্তির বিপরীতে কাজ করে, এবং সেক্ষেত্রে আমাদের ওই ধাতুর মধ্যে দিয়ে কোনো প্রকার কোনো ইলেকট্রনকে ফ্লো হতে দেয় না। আর ইলেকট্রন ফ্লো না হলে কিন্তু আমাদের ফটোতড়িৎ ক্রিয়াও কি কাজ করবে না। তাহলে ফটোতড়িৎ ক্রিয়ার জন্য আমাদের মেইন যে ভিলেনটা সেটা হচ্ছে E/v, এই পরিমাণ শক্তি। আমরা চাইলেই এই পরিমাণ শক্তিটা অ্যাপ্লাই করতে পারি কোনো একটা ধাতুতে, যাতে সে ধাতুর মধ্যে আর ইলেকট্রনটা না চলাচল করে আফটার ফটো ইলেকট্রিক ইফেক্ট। তাহলে এটা হচ্ছে আমাদের ভিলেন। এবার আমরা আরেকটা দারুণ কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে কি যখন তুমি ফটোতড়িৎ ক্রিয়া নিয়ে কাজ করবে, দ্যাট মিনস আমি যদি ইলেকট্রনটাকে আবার আঁকি, ধরো তোমার এই জায়গাটাতে ইলেকট্রন আছে, ইলেকট্রনটা কোনো একটা ধাতুর উপর বসে আছে, এবং আমরা করলাম কি ওই ইলেকট্রনের উপর একটা ফটো মারলাম। ফটো মানে হচ্ছে আলোর যেই ক্ষুদ্রতম কণা আছে সেটাকে মারলাম। এখন আমি ধরো এটার জন্য W0 ধরে নিলাম হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট, একদম মিনিমাম একটা কার্য অপেক্ষক ধরে নিলাম। তাহলে 1 মিনিমাম মানে 1 ইলেকট্রন ভোল্ট যদি দিই তাহলে এই ইলেকট্রনটা হচ্ছে নড়াচড়া শুরু করবে। আর আমি যে আলোটা মারলাম, তুমি ধরে নাও এই আলোটার মধ্যে যে শক্তিটা আছে সেটা হচ্ছে 3 ইলেকট্রন ভোল্ট। তাহলে সেক্ষেত্রে এই ইলেকট্রনটা 1 ইলেকট্রন ভোল্টের মাধ্যমে লুজ হয়ে যাবে বা ধাতুর সাথে ঢিলা হয়ে যাবে, বাকি 2 ইলেকট্রন ভোল্ট দিয়ে সে এই পরমাণু থেকে ছুটে চলে যাবে। তাহলে এখানে আমাদের গতিশক্তিটা হবে কি 2 ইলেকট্রন ভোল্ট। আবার আমি এই ইলেকট্রনটার পাশে আরেকটা ইলেকট্রন ধরে রাখলাম একই ধাতুর মধ্যে, এবং প্রত্যেকটা ধাতুর ইলেকট্রনের জন্যই কিন্তু তাদের কার্য অপেক্ষক নির্দিষ্ট থাকে। তার মানে আমরা যেহেতু এই ইলেকট্রনটাকে 1 ইলেকট্রন ভোল্ট দিয়ে সরাতে পারি, তাই পাশে থাকা ইলেকট্রনটাকেও কিন্তু চাইলে 1 ইলেকট্রন ভোল্ট দিয়ে সরাতে পারি। তো এখানে আমরা আরেকটা ফোটনকে মারলাম, মানে আলোক রশ্মিকে মারলাম, এবং আমি ধরে নিলাম এই ফোটনটার এখন শক্তি হচ্ছে 5 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই ইলেকট্রনটা করবে কি, সে তার মধ্যে 1 ইলেকট্রন ভোল্টটাকে শোষণ করে ঢিলা হয়ে যাবে, এবং বাকি 4 ইলেকট্রন ভোল্ট দিয়ে সে গতিশক্তি লাভ করে পরমাণু থেকে বের হয়ে যাবে। তাহলে দেখো তো একই ধাতুর মধ্যে ভিন্ন ভিন্ন ইলেকট্রনগুলোর মধ্যে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন ধরনের ফোটন মানে ভিন্ন ভিন্ন শক্তি সম্পন্ন ফোটনকে অ্যাপ্লাই করতে পারি, এবং ওই সমস্ত ফোটনের
বাকি যে এক্সট্রা অংশ আছে সেটা কিন্তু গতিশক্তি হিসেবে চলে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা গতিশক্তি কম আর একটা গতিশক্তি বেশি, বাট আমরা এখানে যে সূত্রটা লিখেছিলাম একদম শুরুতে, এই সূত্রের মধ্যে কিন্তু একটা স্পেসিফিক গতিশক্তির কথা লিখেছিলাম, যেটা ছিল হচ্ছে হাফ ইন্টু এমভি স্কোয়ার। তাহলে এই হাফ ইন্টু এমভি স্কোয়ারের মান আসলে কত? সেটা এক এক সময় 2 হচ্ছে, এক এক সময় 4 হচ্ছে, এক এক সময় অন্য মান হবে। তার মানে এই গতিশক্তির মানটা কিন্তু ফিক্সড না। তো যখন তোমরা ফটোতড়িৎ ক্রিয়ার যে সূত্রটা পড়বে, দ্যাট মিনস আমি যদি ব্র্যাকেট দিয়ে রাখি, এই সূত্রের মধ্যে কিন্তু আমাদের এই গতিশক্তির মানটা কখনোই ফিক্সড হবে না। তার মানে এটা হচ্ছে ফিক্সড না, কারণ আমরা যখন আলো মারব তখন প্রত্যেকটা আলোর ফোটন কণার শক্তি এক একটা এক এক রকম হতে পারে। তো শক্তি যখন এক এক রকম হবে, সেই শক্তির মধ্যে একটা অংশ যাবে হচ্ছে কার্য অপেক্ষকে, আরেকটা অংশ যাবে হচ্ছে আমাদের গতিশক্তি বা ইকে হিসেবে। তার মানে ইকে বা গতিশক্তির মান যেটা, সেটা কখনোই সেম হবে না, যদিও মেটালটা সেম। তাই আমরা আমাদের এই ফর্মুলার মধ্যে যে গতিশক্তিটা দিই, এটা একটা মিনিমাম গতিশক্তি দিই। মিনিমাম বলতে আমি বোঝাচ্ছি এমন একটা মান যে মান পেলে আমাদের এই ঢিলা হয়ে যাওয়া ইলেকট্রনটা খুব সহজেই পরমাণুর যেই কক্ষপথ আছে সেই কক্ষপথ থেকে ছুটে বের হয়ে যেতে পারবে। তাই আমাদের এই ফর্মুলাতে যেই গতিশক্তিটা আমরা ইউজ করি, হাফ এমভি স্কোয়ার, এটা আসলে একটা মিনিমাম বা একটা ন্যূনতম মানের গতিশক্তিকে আমরা ইউজ করি বা ব্যবহার করি, যাতে আমরা বোঝাতে পারি যে কোনো একটা ইলেকট্রন ঢিলা হয়ে যাওয়ার পর তাকে সামান্য শক্তি দিলেই সেই গতিশক্তি প্রাপ্ত হবে। ওই সামান্য শক্তিটি হচ্ছে আমাদের এখানে হাফ এমভি স্কোয়ার। তো এটা ছিল আমাদের ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে কি, তুমি যদি একই ধাতুর মধ্যে ভিন্ন ভিন্ন ইলেকট্রনকে নিয়ে কাজ না করে তুমি যদি ডিফারেন্ট ধাতু নিয়ে কাজ করো, সেই সমস্ত ডিফারেন্ট ধাতুগুলো যদি আমি আঁকি, ধরো এটা হচ্ছে তোমার সোডিয়াম ধাতু, এটা হচ্ছে ধরো তোমার কপার ধাতু, এবং ধরে নাও এটা হচ্ছে তোমার প্ল্যাটিনাম ধাতু। তার মানে প্রত্যেকটা ধাতুর মধ্যে কি থাকবে? ইলেকট্রন থাকবে, এবং ওই সমস্ত ইলেকট্রনের জন্য কিন্তু আলাদা আলাদা কার্য অপেক্ষক তখন কাজ করবে। তার মানে এখানে কিন্তু ডাব্লিউ নট এক ধরনের হবে, ধরো ডাব্লিউ নট 1 দিলাম, এখানে ধরো ডাব্লিউ নট 2 হবে, এটার জন্য ডাব্লিউ নট 3 হবে। তাহলে তুমি কখনোই একটা ধাতুর জন্য ফিক্সড করা কার্য অপেক্ষককে নিয়ে আরেকটা ধাতুর ক্ষেত্রে কাজ করাতে পারবে না। সেক্ষেত্রে তুমি যদি সেম শক্তিসম্পন্ন তিনটা আলোকে তিনটা ধাতুর মধ্যে মারো, তাহলে হয়তো কিছু কিছু ধাতুর মধ্যে তুমি ফটোতড়িৎ ক্রিয়াটা পাবে, কিছু কিছু ধাতুর মধ্যে তুমি দেখবে ইলেকট্রন ঢিলা হয়ে যাচ্ছে বাট ফটোতড়িৎ ক্রিয়া হচ্ছে না, আর কিছু কিছু ধাতুর মধ্যে তুমি দেখবে যে কোনো ফটোতড়িৎ ক্রিয়াই ঘটছে না। তো এবার আমরা তিনটা স্পেসিফিক জিনিস নিয়ে দেখব, যেটা মাঝে মাঝে একদম খাঁটি বাংলায় আমাদের ম্যাথের মধ্যে দেওয়া হয়। তার মধ্যে প্রথমটা হচ্ছে সূচন কম্পাঙ্ক, এবং এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তো সূচন কম্পাঙ্ক মানে হচ্ছে কি, ধরো তোমার এই জায়গাটাতে একটা ইলেকট্রন আছে, এখন তুমি চাচ্ছ একটা নির্দিষ্ট আলোকে নিক্ষেপ করে এই ইলেকট্রনটাকে সরাতে, তাহলে অবশ্যই তুমি একটা ফোটন কণা এখানে নিক্ষেপ করবে ইলেকট্রনটাকে সরানোর জন্য। এখন তুমি যখন আলোটাকে মারছো, এই আলোটার অবশ্যই তরঙ্গধর্ম আছে, আর তরঙ্গধর্ম যদি থাকে তাহলে তার মধ্যে স্পেসিফিকভাবে দুইটা জিনিস থাকবেই, একটা হচ্ছে কম্পাঙ্ক থাকবে আর একটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য থাকবে। তো এই আলোটা যদি কোনোভাবে এই ইলেকট্রনটাকে ঢিলা করে দিতে পারে, ঢিলা মানে হচ্ছে কি লুজ করে দিতে পারে, দ্যাট মিনস ইলেকট্রনটা এখন যাওয়ার জন্য উপক্রম হয়েছে, বাট স্পেসিফিক গতিশক্তি নেই ইলেকট্রনটাকে এই ধাতুর পরমাণুটা ছেড়ে বের হয়ে যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে মিনিমাম লেভেলের একটা এনার্জি যদি আমি অ্যাপ্লাই করি আলোর মাধ্যমে, যাতে ইলেকট্রনটা একদম ঢিলা হয়ে যায়, অর্থাৎ ইলেকট্রনটা এখন ফটোতড়িৎ ক্রিয়া তৈরি করতে সক্ষম, কিন্তু কোনো গতিশক্তি নেই তার কাছে, সে জাস্ট ঢিলা হয়ে গেছে, লুজ হয়ে গেছে, তখন এই আলোর মধ্যে যে কম্পাঙ্কটা কাজ করবে সেটা হচ্ছে আমাদের সূচন কম্পাঙ্ক। এবং সূচন কম্পাঙ্কটাকে প্রকাশ করা হচ্ছে নিউ নট দ্বারা। যেহেতু তুমি জানো কম্পাঙ্ককে প্রকাশ করা হয় নিউ ধারা, তাই নিউ নট হচ্ছে আমাদের সূচন কম্পাঙ্ক, এবং কোনো কোনো জায়গায় এটাকে অ্যাপ নট ধারা কিন্তু প্রকাশ করা হয়। এবং এক্ষেত্রে আমি যদি বলি, যদি তোমার এই আলোটার ফোটন কণার যেই কম্পাঙ্কটা আছে সেটা এই সূচন কম্পাঙ্ক চেয়ে কম হয়, তাহলে কিন্তু কখনোই আমাদের ইলেকট্রনটা বের হয়ে যেতে পারবে না বা ইলেকট্রনটা ঢিলা হয়ে যেতে পারবে না। তাহলে ইলেকট্রনটাকে ঢিলা করে ফেলার জন্য, লুজ করে ফেলার জন্য তুমি মিনিমাম লেভেলের একটা কম্পাঙ্ক অ্যাপ্লাই করবে আলোর মাধ্যমে, যেটার কম্পাঙ্কটা অবশ্যই হতে হবে সূচন কম্পাঙ্কের সমান, এর চেয়ে কম হলে হবে না। এবং সূচন কম্পাঙ্কের চেয়ে যদি বেশি কম্পাঙ্ক হয়, তাহলে অবশ্যই আমাদের এই ইলেকট্রনটা ঢিলা হয়ে যাবে, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না, এবং একই সাথে ওই ইলেকট্রনটা কিন্তু ছুটেও বের হয়ে যাবে, দ্যাট মিনস ফটোতড়িৎ ক্রিয়াটা সে দেখাতে পারবে।
তারপরে এখানে সূচন কম্পাঙ্কের পাশাপাশি আমরা আরেকটা জিনিস কিন্তু শিখে ফেলতে পারি, সেটা হচ্ছে সূচন তরঙ্গদৈর্ঘ্য। তো আমি বিষয়টা তোমাকে একটু দেখাই। সূচন তরঙ্গদৈর্ঘ্যটাকে বেসিক্যালি ল্যামডা নট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সূচন তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে এমন একটা মিনিমাম তরঙ্গদৈর্ঘ্য যেটা কোনো একটা আলোর মধ্যে থাকলে, আচ্ছা এটা আসলে মিনিমাম হবে না, এটা ম্যাক্সিমাম হওয়ার কথা। কেন হবে ম্যাক্সিমাম আমি একটু পরে জানাচ্ছি। তাহলে সূচন কম্পাঙ্কটা হচ্ছে একটা মিনিমাম কম্পাঙ্ক। দ্যাট মিনস ন্যূনতম একটা কম্পাঙ্ক যেন এই আলোর মধ্যে বা ফোটন কণার মধ্যে যেন থাকে, যেটা ইলেকট্রনকে লুজ করে দিতে পারে বা ঢিলা করে দিতে পারে। আর সূচন তরঙ্গদৈর্ঘ্য যেটা, এটা আসলে একটা ম্যাক্সিমাম তরঙ্গদৈর্ঘ্য। তার মানে আলোর মধ্যে ম্যাক্সিমাম যে পরিমাণ তরঙ্গদৈর্ঘ্য থাকলে সেই আলোটা একটা ইলেকট্রনকে লুজ করে দিতে পারে বা ঢিলা করে দিতে পারে, সেটাই হচ্ছে আমাদের সূচন তরঙ্গদৈর্ঘ্য। আর সূচন তরঙ্গদৈর্ঘ্য যেটা, এটার ইংলিশ হচ্ছে থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। তাহলে সূচন এই কথাটার ইংলিশ হচ্ছে আমাদের থ্রেশহোল্ড, THRESHOLD, থ্রেশহোল্ড। তো তবে তাই হোক, আমরা এরপর আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে নিবৃত্তি বিভব। তো নিবৃত্তি বিভব বিষয়টা হচ্ছে কি, যে অনেকটা এরকম, আমরা একটু আগে দেখেছিলাম যে একটা নির্দিষ্ট বিভব পার্থক্য ছিল কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এবং তার মধ্যে দিয়ে আমি যদি কোনো একটা চার্জিত কণাকে অতিক্রম করাই, তাহলে ইবি হচ্ছে আমাদের সেই পরিমাণ বিভব যেটার জন্য আমাদের, মানে ইভি হচ্ছে বিভব না, আসলে এটা হচ্ছে এক ধরনের শক্তি বা এনার্জিকে প্রকাশ করে, এবং এই এনার্জিটা আসলে আমাদের যে ফটো ইলেকট্রনগুলো আছে, যেগুলো ফটোতড়িৎক্রিয়াতে বের হয়, তাদের গতিশক্তিটাকে রোধ করে বা গতিশক্তিটাকে নষ্ট করে দেয়। তখন আসলে কোনো কি বলবো, যে ফটোতড়িৎক্রিয়াটা ঘটে না। তার মানে এখানে আমরা একটা স্পেসিফিক বিভব পার্থক্য বা ভিকে অ্যাপ্লাই করছি, যে বিভব পার্থক্যটা কী করছে, আমাদের ওই ইলেকট্রনটার বিভব শক্তির, মানে গতিশক্তি যেটা, সেটাকে নষ্ট করে দিচ্ছে। তাহলে যেই পরিমাণ বিভব অ্যাপ্লাই করলে কোনো একটা চার্জিত কণার গতিশক্তি নষ্ট হয়ে যায়, সেই বিভবটাই হচ্ছে আমাদের নিবৃত্তি বিভব। এবং এটাকে ইংলিশে বলা হয় স্টপিং পটেনশিয়াল, যেটা আমি অলরেডি বলেছি। তাহলে স্টপিং পটেনশিয়ালকে আমরা ভি দ্বারা প্রকাশ করতে পারি, অথবা কিছু কিছু জায়গায় আমি দেখেছি এটাকে আসলে ভি নট দ্বারাও প্রকাশ করা হয়। তো যেটা নিয়ে প্রকাশ করি না কেন, মেইন কাজটা হচ্ছে কি, এটা আমাদের ফটোতড়িৎক্রিয়াটাকে একদম বন্ধ করে দেয়। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে কিছু কিছু জায়গায় এটাকে এভাবেও সংজ্ঞায়িত করা হয় যে যদি তুমি ক্যাথোড পাতের সাপেক্ষে অ্যানোড পাতে যে ন্যূনতম ঋণাত্মক বিভব দিবে আলোর তড়িৎ প্রবাহটা শূন্য করার জন্য, সেই প্রবাহটা বন্ধ করার জন্য অতটুকু ঋণাত্মক বিভবটাই হচ্ছে কি নিবৃত্তি বিভব। এখন এখানে ক্যাথোড জিনিসটা কি, অ্যানোড জিনিসটা কি, এটা হয়তো মাথার উপরে দিয়ে যাবে, বাট আমি একদম সিম্পলি যদি বলতে চাই, ক্যাথোড আর অ্যানোডের মাধ্যমে কিন্তু আমাদের ফটোতড়িৎক্রিয়াটা কাজ করে। মানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি একটু ছোট্ট করে উপরে দেখাই, সেটা হচ্ছে ধরো তুমি এখানে একটা পাথ রেখেছো, এই পাথটা হচ্ছে তোমার ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, এবং তুমি এখানে একটা পাথ রেখেছো, এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত। তার মানে তুমি এখানে একটা নির্দিষ্ট হাই ভোল্টেজ অ্যাপ্লাই করবে, দ্যাট মিনস এটা হচ্ছে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত ব্যাটারি, আর এটা হচ্ছে একটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত। এখন তুমি করলে কি, নেগেটিভ যে পার্টটা আছে, এই পাতের মধ্যে তুমি বাইরে থেকে ইলেকট্রনকে মারলে, তো ইলেকট্রনটা যখন বাইরে থেকে আসবে, তখন মানে ইলেকট্রন তোকে তারা মারা যাবে না, এটা হচ্ছে আলোর কথা বলছি, আলো মারবে তুমি, নট ইলেকট্রন। তো বাইরে থেকে যখন তুমি আলোটা মারবে, সেই আলোর মধ্যে অবশ্যই ফোটন কণা আছে, এবং ওই ফোটন কণাগুলো কি করবে, আমাদের এই ঋণাত্মক পাতের মধ্যে থাকা ইলেকট্রনগুলোকে আঘাত করার চেষ্টা করবে। যেহেতু আমি ব্যাটারি দিয়ে আমাদের এই পাতটাকে টোটালি নেগেটিভ বানিয়ে ফেলেছি, তাই এই নেগেটিভ পাতটা অবশ্যই অনেকগুলো ইলেকট্রনের সমষ্টি নিয়ে গঠিত, এবং প্রত্যেকটা ইলেকট্রনের সমষ্টি যেহেতু গঠিত এটা, তাই বাইরে থেকে আসা আলো ফোটনগুলো এই ইলেকট্রনগুলোকে আঘাত করার ফলে আমাদের ইলেকট্রনগুলো বের হয়ে যাবে। এবং ইলেকট্রনগুলো যে পাথ থেকে বের হলো, দ্যাট মিনস নেগেটিভ যে পাথ, এটাকে আসলে অ্যানোড পাথ বলা হয়। আর এই ইলেকট্রনগুলো যাবে কার কাছে, যেহেতু তারা নেগেটিভ চার্জযুক্ত, তারা যাবে হচ্ছে আমাদের এই প্রোটনের কাছে, মানে পজিটিভ চার্জযুক্তের কাছে, এবং পজিটিভ চার্জযুক্ত এই পার্টটাকে বলা হয় ক্যাথোড, যেটাকে আমি ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত করেছি। তাহলে এখানে নিবৃত্তি বিভব হচ্ছে আসলে একটা স্পেসিফিক লেভেলের ঋণাত্মক বিভব পার্থক্য, এবং এই ঋণাত্মক বিভব পার্থক্যটা আমরা কোথায় অ্যাপ্লাই করব, আমরা অ্যানোডের মধ্যে অ্যাপ্লাই করব। তার মানে অ্যানোডের মধ্যে আমি যদি ঋণাত্মক বিভব পার্থক্য অ্যাপ্লাই করি, তাহলে এই ইলেকট্রনের প্রবাহটা আর হবে না বিভব পার্থক্যের জন্য, এবং ইলেকট্রনের প্রবাহটা যদি না হয়, তার মানে এটার মধ্যে কোনো ফটোতড়িৎক্রিয়া হবে না। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এটা আসলে আমাদের ফটোতড়িৎক্রিয়া তৈরি হওয়ার একটা সিস্টেম ছিল। দ্যাট মিনস তুমি যদি একটা ঋণাত্মক চার্জযুক্ত পাতের মধ্যে লাইট বা ফোটন কণা দ্বারা অ্যাপ্লাই করো, আঘাত করো, তখন সেটা কিন্তু ইলেকট্রনটাকে বের করে দিবে, এবং ইলেকট্রন যখনই বের হবে তখনই এটা একটা তড়িৎ প্রবাহ তৈরি করবে, এবং
সেক্ষেত্রে এই টোটাল ঘটনাটা হবে একটা ফটো ইলেকট্রিক ইফেক্ট। তো এখানে আমরা কিন্তু সেভাবেই ফটো ইলেকট্রিক ইফেক্টটা তৈরি করেছি এবং এই ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে আমি ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারি যদি আমি অ্যানোডের মধ্যে একটা নির্দিষ্ট ঋণাত্মক বিভব অ্যাপ্লাই করি তবে। তাহলে ওই বিভবটাই হচ্ছে আমাদের এখানে নিবৃত বিভব বা হচ্ছে এটাকে ভিনর দ্বারা প্রকাশ করা হয়। তো এটা আমরা অনেকভাবে সংজ্ঞায়িত করতে পারি। দ্যাট মিনস আমরা দুইভাবে এখানে দেখলাম যে এদেরকে কীভাবে ডেফিনেশন দেওয়া হয়। তারপরে আরেকটা বিষয় ম্যাথের মধ্যে আসে যেটা আমরা অলরেডি জেনেছি, তাকে বলা হয় কার্যাপেক্ষক এবং এটার ইংলিশ হচ্ছে ওয়ার্ক ফাংশন। কার্যাপেক্ষককে আসলে ডব্লিউ নট দ্বারা প্রকাশ করা হয় এবং কার্যাপেক্ষক মানে কি সেটাও তোমরা কিন্তু অলরেডি জানো। অর্থাৎ একটা ইলেকট্রনের মধ্যে তুমি মিনিমাম যতটুকু পরিমাণ আলো অ্যাপ্লাই করবা, আলোর একটা এনার্জি যে থাকবে, ওই এনার্জির জন্য যদি ইলেকট্রনটা একদম লুজ হয়ে যায় তবে ওই এনার্জি বা শক্তিটাকে বলা হচ্ছে কার্যাপেক্ষক। এবং এটাকে ইচ্ছে করলে তুমি কার্য অপেক্ষক এভাবেও লিখতে পারো, দুভাবে আমরা লিখতে পারি। এটার একটা নাম হচ্ছে কার্য অপেক্ষক এবং তুমি যদি একসাথে লিখতে চাও তাহলে এটাকে লেখা যায় কার্যাপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। এবং এই যে ওয়ার্ক ফাংশনটা, এটা একটা নির্দিষ্ট শক্তিকে অবশ্যই মেনটেন করবে এবং ওই শক্তির দ্বারা ইলেকট্রনটাকে জাস্ট লুজ করে দিব, বাট ওই ইলেকট্রনটাকে আমরা কোনো গতিশক্তি অ্যাপ্লাই করতে পারবো না। তার মানে ডাব্লিউ নট এটা একটা শক্তি, এটাকে ইলেকট্রন ভোল্ট শক্তির মাধ্যমে প্রকাশ করা হয় এবং এই শক্তি দিয়ে শুধুমাত্র ইলেকট্রনটাকে ঢিলা করে ফেলা যায় বা লুজ করে ফেলা যায়, অন্য কোনো কিছু করা যায় না। অর্থাৎ ইলেকট্রনটাকে যে আমি বের করে একটা নির্দিষ্ট গতিশক্তি এঁকে দিলাম, এই জিনিসটার আসলে কাজ নাই। তার মানে কার্যাপেক্ষকের মাধ্যমে শুধুমাত্র মিনিমাম লেভেলের একটা শক্তি অ্যাপ্লাই করা হয়, যে শক্তি দিয়ে আমরা একটা ইলেকট্রনকে যাত্রা করার জন্য প্রস্তুত করতে পারি। তো এখন এই কার্যাপেক্ষকের সাথে কিন্তু আমাদের সূচন কম্পাঙ্ক বা সূচন তরঙ্গদৈর্ঘ্য এদের একটা ভালো সম্পর্ক আছে। কীরকম সম্পর্ক? কার্যাপেক্ষকের আসলে মান কীরকম ছিল? এটার মান ছিল হচ্ছে ডব্লিউ নট ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট ইন্টু আমাদের সূচন কম্পাঙ্ক বা নিউ নট, এরকম একটা মান আমরা কিন্তু অলরেডি দেখেছি। তার মানে সূচন কম্পাঙ্কটা তখনই কাজ করবে যখন কার্যাপেক্ষকটা কাজ করবে। আবার এটা কিছু গুলো এভাবে লেখা আছে, এইচ ইন্টু কম্পাঙ্ক মানে হচ্ছে আলোর বেগ ডিভাইড বাই তরঙ্গদৈর্ঘ্য। বাট এই ক্ষেত্রে যে তরঙ্গদৈর্ঘ্যটা কাজ করবে সেটা অবশ্যই হবে আমাদের সূচন তরঙ্গদৈর্ঘ্য বা থ্রেশহোল্ড ওয়েভলেন্থ। তার মানে দেখতে পাচ্ছ যে কার্যাপেক্ষক থেকে আসলে আমাদের সূচন কম্পাঙ্ক বা সূচন তরঙ্গদৈর্ঘ্য এই দুটো জিনিস চলে এসেছে। তো এখন এই সূচন কম্পাঙ্কের কিন্তু আরও একটা নাম আছে যেটা আমি এক জায়গায় দেখেছিলাম, তাকে বলা হয় প্রারম্ভিক কম্পাঙ্ক। তার মানে একদম ইনিশিয়ালি বা একদম শুরুতে তুমি যদি ইলেকট্রনটাকে সরাতে চাও তাহলে অবশ্যই তোমাকে একটা কম্পাঙ্ক দিতে হবে, অ্যাপ নট অথবা নিউ নট। তাই এটার নাম হচ্ছে প্রারম্ভিক কম্পাঙ্ক বা ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি। এবং আরেকটা মজার বিষয়, তুমি যদি নিবৃত্তি বিভবের দিকে তাকাও, আমরা কিন্তু এখানে একটা সূত্র পেয়েছি, তাই না? ই ইন্টু ভি, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ভি হচ্ছে আমাদের নিবৃত্তি বিভব। এবং এতটুকু শক্তি আমি যদি অ্যাপ্লাই করি কোনো একটা জায়গায়, দ্যাট মিনস আমরা এখানে অ্যাপ্লাই করেছি কোথায়? আমরা এখানে অ্যাপ্লাই করেছি হচ্ছে ধরো কোনো একটা ফটো তৈরি ক্রিয়ার মধ্যে। তাহলে এই শক্তিটা আসলে কাকে রোধ করবে? অবশ্যই কাইনেটিক এনার্জি বা ইকে বা ইলেকট্রনের গতিশক্তিটাকে রোধ করবে। তাহলে ইলেকট্রনের গতিশক্তিকে যেহেতু রোধ করতে পারছে আমাদের ই ইন্টু ভি, তা আমি বলতে পারি আলটিমেটলি ইকে, যেটা আমরা অলরেডি দেখেছি, জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি, আমি জাস্ট এই জায়গাটাতে লিখি, আমরা অলরেডি বলতে পারি ই কি ইজ ইকুয়াল টু কি ই ইন্টু ভি। তার মানে কোনো একটা ইলেকট্রনের গতিশক্তি ইজ ইকুয়াল টু ইলেকট্রনের চার্জ ইন্টু নিবৃত্তি বিভব। এবং এক্ষেত্রে ইকে যেটা, সেটা কিন্তু গতিশক্তি। এবং এখানে ভালোভাবে মনে রাখতে হবে, যেহেতু তোমার এখানে ইলেকট্রনের গতিশক্তিটাকে টোটালি বাধা দিচ্ছে ই ইন্টু ভি, তার মানে ইলেকট্রন যদি মিনিমাম একটা গতি নিয়ে চলে তাকেও বাধা দেবে ইভি, আবার ইলেকট্রন যদি ম্যাক্সিমাম একটা গতি নিয়ে চলে তাকেও বাধা দিবে হচ্ছে আমাদের ইভি। তার মানে ইভি এর যে মান সেটা অবশ্যই এমন একটা মানের হতে হবে যেটা ম্যাক্সিমাম মানের থাকে, কেননা ইভির মানটা যদি সর্বোচ্চ না হয় তাহলে সে কিন্তু ইলেকট্রনের গতিশক্তিকে বাধা দিতে পারবে না, কেননা ইলেকট্রন কিন্তু যে কোনো গতিশক্তি নিয়ে বের হতে পারে। তাহলে আমরা এই সূত্রটাকে একটু মডিফাই কিন্তু করতে পারি। কীভাবে করতে পারি? আমাদের এখানে যে গতিশক্তিটা কাজ করবে সেই গতিশক্তিটাকে অবশ্যই ম্যাক্সিমাম বা সর্বোচ্চ গতিশক্তি হতে হবে। কারণ তোমার ইভি এর মানটা যদি মিনিমাম হয়, বা ধরো এখানে গতিশক্তিটা মিনিমাম, তাহলে কিন্তু কাজ করবে না ইভি, কেননা গতিশক্তি যদি মিনিমামের সমান হয় আমাদের ই ইন্টু ভি এর মানটা, তাহলে ম্যাক্সিমাম গতিশক্তির জন্য কিন্তু ইভি সেই গতিশক্তিটাকে রোধ করতে পারবে না। তাই কোনো একটা ইলেকট্রনের যখন সর্বোচ্চ গতিশক্তি থাকবে সেটাকে আসলে রোধ করতে পারবে আমাদের ই ইন্টু ভি এই পরিমাণ শক্তি। তবে তাই হোক, আমাদের এখানে আমি যদি এটাকে লিখি তাহলে আমরা এটা থেকে একটা সূত্র পাই, হাফ হচ্ছে একটা ধ্রুবক, ইলেকট্রনের ভর এম এটা হচ্ছে একটা ধ্রুবক, বাট ভি যেটা বা গতি বা বেগ যেটা সেটা কিন্তু ধ্রুবক না, সেটা ভ্যারি করে। তার মানে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ গতিশক্তির জন্য আমরা
কোন কন্ডিশনে এটা পাবো? আমরা অবশ্যই ম্যাক্সিমাম বেগের জন্য এই কন্ডিশনটা পাবো। দ্যাট মিনস হাফ এমভি স্কোয়ারের যে ভিটা আছে এটা হচ্ছে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ বেগ, এবং এই সর্বোচ্চ বেগটা যখন কাজ করবে তখনই আমরা সর্বোচ্চ গতিশক্তি পাবো। তাই এই সর্বোচ্চ গতিশক্তিটার জন্যই কিন্তু আমরা এখানে ইভিকে এভাবে লিখতে পারি। তাই আলটিমেটলি আমাদের এই যে এখানে একটা সূত্র লিখেছিলাম, এই সূত্রটা আসলে অ্যাপ্লিকেবল না। আমাদের এক্সের যে অ্যাপ্লিকেবল সূত্রটা আছে সেটা হচ্ছে একদম এটা। আমি একটু লাল কালারে মার্ক করে দিচ্ছি স্টার দিয়ে। তাই সবসময় মনে রাখতে হবে কোনো একটা ইলেকট্রনের, যেটা হচ্ছে ফটো ইলেকট্রন, যেটা বের হয়েছে কোনো একটা ধাতুর পরমাণু থেকে, তার সর্বোচ্চ গতিশক্তির মানে হচ্ছে কি ই ইন্টু ভি, এবং এখানে যে ইকে লিখেছি এটা অবশ্যই ম্যাক্সিমাম বা সর্বোচ্চ হতে হবে। তো তাই যদি হয়ে থাকে, আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিছু ইম্পর্টেন্ট গ্রাফ দেখব ফটো তড়িৎ ক্রিয়ার জন্য। তো আমরা মোটামুটি 4 ধরনের গ্রাফ এখানে দেখতে পাচ্ছি। তো এক এক করে আমরা এগুলোর ব্যাখ্যাগুলো একটু দেখে ফেলি। তো একদম প্রথম যে গ্রাফটা আছে 1 নম্বর গ্রাফ, সেখানে দেখতে পাচ্ছ আমরা দুটো বিষয়ের মধ্যে এখানে কাজ করেছি। একটা হচ্ছে কি আমাদের ভি, যেটাকে আমরা বলতে পারি এটা আসলে নিউ হবে, ভি না আসলে দেখতে ভি এর মতো, বাট এটা হচ্ছে নিউ, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কোনো একটা আলোর। আর এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কাজ করিয়েছি কাকে? সেটা হচ্ছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জিকে। তো গতিশক্তি বা কাইনেটিক এনার্জিটা হচ্ছে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, এবং এখানে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কটা হচ্ছে আমরা যে পরিমাণ আলোটাকে ছুঁড়ে মেরেছি ওই ধাতুর উপর, ওই আলোর কম্পাঙ্ককে। তো এই ক্ষেত্রে এই দুটোর মধ্যে যদি আমি সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে একটা ইকুয়েশন দাঁড় করাতে হবে। আমরা 1 নম্বরের জন্য একটা ইকুয়েশন দাঁড় করাতেই পারি। সেটা হচ্ছে আমরা জানি যে কোনো একটা লাইট থেকে যে ফোটনটা বের হয়, সে ফোটনের শক্তি হচ্ছে ইপি, এবং সে যদি ফটোতড়িৎ ক্রিয়া তৈরি করতে পারে তাহলে তার মধ্যে অবশ্যই একটা অংশ থাকবে কার্য অপেক্ষক, আর একটা অংশ থাকবে অবশ্যই গতিশক্তি বা ইকে। এবং এটাকে আমরা এভাবে লিখতাম যে ইপি ছিল হচ্ছে এইচ ইন্টু নিউ, আমরা এটাকে নিউ ধরতে পারি, আর এটাকে আমরা এইচ ইন্টু নিউ নট ধরতে পারি, আর গতিশক্তিটা হচ্ছে কি আমাদের হাফ এমভি স্কোয়ার। তো আমি হাফ এমভি স্কোয়ার না নিয়ে নর্মালি ইকে রাখলাম, যেহেতু আমাদের এখানে গ্রাফের মধ্যে ইকে বা কাইনেটিক এনার্জিটাকে একা রাখা হয়েছে। তো আমি এখানে গতিশক্তিটাকে আলাদা করলাম, ওই পাশে থাকবে হচ্ছে এইচ ইন্টু নিউ মাইনাস এইচ ইন্টু নিউ নট, এইচ ইন্টু নিউ নট। তো তাই যদি হয় তাহলে আমরা এখানে কিন্তু একটা সম্পর্ক তৈরি করতে পারি, এ কি ইজ ইকুয়াল টু এইচ নিউ প্লাস হচ্ছে আমি এখানে দিতে পারি মাইনাস এইচ নিউ নট। খেয়াল করে দেখো তো এই সম্পর্কটা কার মতো দেখাচ্ছে? তোমরা একদম ঠিক ধরতে পেরেছো, এই সম্পর্কটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস সি এর মতো দেখাচ্ছে। তো বেসিক্যালি আমরা যেহেতু এখানে প্লাসটা বসিয়ে দিয়েছি, আমি এখানে চাইলে প্লাস বসাতে পারি, দ্যাট মিনস সি এর মানটা হচ্ছে কি মাইনাস। তো এখানে ওয়াই হিসেবে কাজ করে ওয়াই অক্ষ বরাবর আমরা যে গতিশক্তিটাকে ধরেছি সেটা এম বা ঢাল, যেটা সে ঢাল হিসেবে এখানে কাজ করছে হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বা ধ্রুবক, এবং এক্স অক্ষ বরাবর যেটা কাজ করছে সেটা হচ্ছে আমাদের নিক্ষেপ করা আলোর ফ্রিকোয়েন্সি বা মানে কম্পাঙ্ক। তো এখন এই ধরনের গ্রাফটা যদি তুমি আঁকতে চাও, সেটা আঁকাটাও কিন্তু খুবই ইজি। কিভাবে আঁকবে? তুমি দেখতে পাচ্ছ এটা একটা উভয় অক্ষ ছেদকারী সরল রেখা, এবং ওর মধ্যে যে সি এর মানটা আছে, আমি যদি একটু আলাদাভাবে লিখি, সি এর মানটা বা কনস্ট্যান্টের মানটা কিন্তু নেগেটিভ, আর সি যখন নেগেটিভ থাকে তখন সেটা মূলবিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে চলে যায়, তখন এরকম একটা রেখা বা সরলরেখা তৈরি করে। যে সরলরেখাটা এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের নিউ বা বলা যায় কম্পাঙ্ক, এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি আমাদের ইকে বা বলা যায় গতিশক্তি। তাহলে দেখো তো আমরা যে গ্রাফটা আঁকলাম সেই গ্রাফটা কিন্তু 100% একদম ওকে হয়েছে 1 নম্বর গ্রাফের সাথে। তাহলে 1 নম্বর গ্রাফের কাহিনী হচ্ছে কি, এই জিনিসটা আরও নিচের দিকে যাবে এবং এটা বাড়তে বাড়তে একটা সময় নিচে মিলে যাবে, আর আমরা এতটুকু জায়গায় যে পাচ্ছি এখানে, এটাই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত মাইনাস সি। মাইনাস সি বলতে আমরা এখানে বোঝাচ্ছি মাইনাস এইচ ইন্টু নিউ নট। আর এখানে আমরা একটা নির্দিষ্ট পয়েন্ট দেখতে পাচ্ছি, তোমাকে যদি একটু দেখাই তাহলে তুমিও হয়তো লক্ষ্য করবে এই জায়গাটাতে একটা নিউ নট নামক পয়েন্ট দেওয়া আছে। তাহলে নিউ নট মানে কি? নিউ নট মানে হচ্ছে একটা মিনিমাম লেভেলের কম্পাঙ্ক, যেই কম্পাঙ্কটা অ্যাপ্লাই করলে আমাদের ইলেকট্রনটা জাস্ট লুজ হয়ে যাবে বা ঢিলা হয়ে যাবে এবং একটা নির্দিষ্ট গতিশক্তি প্রাপ্ত হবে। তার মানে এখানে যে নিউ নটটা দেখতে পাচ্ছি এটা একটা মিনিমাম লেভেলের কম্পাঙ্ক বা হচ্ছে নিউ, যেই
নিউটা বা কম্পাঙ্কটা অ্যাপ্লাই করলে আমাদের ইলেকট্রনটা লুজ হয়ে যাবে ওই সমস্ত ধাতু থেকে। তাহলে ওর অবস্থানটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে থাকছে এবং এটাকে হচ্ছে নিউ নট দ্বারা প্রকাশ করা হয়। এবং তুমি অলরেডি দেখতে পাচ্ছ নিউ নট আসলে কোত্থেকে এসেছে, অবশ্যই কার্য অপেক্ষক থেকে এসেছে। তাহলে কার্য অপেক্ষক কিন্তু এমন একটা নির্দিষ্ট শক্তি ছিল যে শক্তিটা অ্যাপ্লাই করলে মিনিমাম লেভেলের ইলেকট্রনগুলো লুজ হয়ে যাবে বা ঢিলা হয়ে যাবে, বাট তারা কিন্তু ওই ধাতু থেকে বের হতে পারবে না। আর এখানে একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়েছে, সেটা হচ্ছে ইম্যাক্স। ইম্যাক্স মানে হচ্ছে খুব সহজ জিনিস, সেটা হচ্ছে ম্যাক্সিমাম গতিশক্তি। তো একটা নির্দিষ্ট লেভেলে যাওয়ার পর বা তুমি যদি লাইটের ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকো, তাহলে হয়তো এরকম একটা নির্দিষ্ট সময় পর বা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জের পর আমাদের গতিশক্তিটা ম্যাক্সিমাম হতে পারে। তো ওটা এখানে প্রকাশ করা হয়েছে। তারপর আমরা 2 নম্বর যে গ্রাফটা আছে সেটা একটু দেখে ফেলি। তো এটা কিভাবে এসেছে এটা আমরা এখন জানি। 2 নম্বর গ্রাফটা যেভাবে এসেছে সেটা হচ্ছে, এটা কিন্তু আমাদের নিউ ভার্সেস আমাদের যেই ভিটা ছিল বা যে বেগটা ছিল সেই বেগের গ্রাফ। দ্যাট মিনস এখানে আমাদের ভিটা দিতে হবে। ইলেকট্রনটা যে বেগ প্রাপ্ত হয় ফটোতড়িৎ ক্রিয়ার পর, সে বেগ ভার্সেস আমাদের যে নিউটা ছিল বা কম্পাঙ্ক যে ছিল সেটার গ্রাফ। তো এটা আমাদের ভিওর মতো দেখা, যদিও এটা আসলে নিউ হবে। তো এই সম্পর্কটা বের করার জন্য আমাদের আগের সূত্রের মধ্যে ফিরে যাই। সেটা ছিল কি, ই অফ পি মানে ফোটনের এনার্জি ইজ ইকুয়াল টু ডব্লিউ নট কার্য অপেক্ষক প্লাস হচ্ছে আমাদের এখানে কাইনেটিক এনার্জি বা ইকে। তো এগুলোকে আমরা এখন সব ভেঙে ফেলবো। তো আমরা এখানে যেহেতু একটা প্রান্তে দেখতে পাচ্ছি ভি আছে, দ্যাট মিনস আমরা ইচ্ছা করলে ইকে বা গতিশক্তিকে এক পাশে রাখতে পারি। তো ওই পাশে হবে হচ্ছে আমাদের ইপি মাইনাস হচ্ছে ডব্লিউ নট। ইকে যেটা বা গতিশক্তি যেটা, সেটা মান হবে হচ্ছে ইপি। ইপি মানে কে ছিল, টোটাল শক্তিটা ছিল। তার মানে আমরা ইচ্ছা করলে ইকেটাকেও কিন্তু ভাঙতে পারি। এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, যেখানে ভি হচ্ছে কি বেগ। ইপি যেটা, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইচ ইন্টু নিউ ধারা, আর এখানে ডব্লিউ নটকে লিখতে পারি এইচ ইন্টু নিউ নট ধারা। তো ফাইনালি তাই যদি হয়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই টোটাল অংশটার মধ্যে কিন্তু এইচ ইন্টু নিউর যেটা মানে নিউ নট যেটা, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকার কথা। কেননা এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, আর নিউ নট হচ্ছে কি কোনো একটা স্পেসিফিক যেই ধাতু আছে, সে ধাতুর মধ্যে আমরা যদি একটা নির্দিষ্ট কম্পাঙ্কের আলোকে নিক্ষেপ করি, ওই কম্পাঙ্কের জন্য কিন্তু ইলেকট্রনগুলো ছুটে চলে যাবে, মানে ঢিলা হয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে আমাদের নিউ নটটাও কি ফিক্সড করা। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি কি, এখানে হাফ ইন্টু এম, এটাও কিন্তু ফিক্সড করা, যেহেতু আমরা এখানে এম হচ্ছে ভর দেখতে পাচ্ছি এবং তা হচ্ছে ইলেকট্রনের ভর। তাহলে ইলেকট্রনের ভরটাও কিন্তু ফিক্সড করা। শুধুমাত্র ভি স্কোয়ারটা ফিক্সড করা না, কেননা আমাদের এখানে লাইটের যে ফোটো মানে ইলেকট্রনের যেই বেগগুলো আছে, সেই বেগটা কিন্তু ডিফারেন্ট হতে পারে বা চেঞ্জ হতে পারে। তাহলে আমরা সরাসরি সমানুপাতিক দিতে পারি। কার সমানুপাতিক দিতে পারি? অবশ্যই নিউ এই জিনিসটার সমানুপাতিক দিতে পারি, কেননা নিউর সাথে যে এজটা আছে সেটাও কি ধ্রুবক ছিল, আর এখানে কি টোটালটাই ছিল কি ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাই আমরা বলতে পারি হাফ এম এটাও কনস্ট্যান্ট ছিল। তো ফাইনালি এই দুটো জিনিসই বেঁচে থাকবে যারা আসলে ভ্যারিয়েবল বা পরিবর্তনশীল। তো এখন এটার গ্রাফটা কীভাবে আঁকবো? তোমরা কিন্তু অলরেডি জানো যে স্কোয়ার থাকে মানে কি, এটা একটা প্যারাবোলার গ্রাফ। আর এখানে কিন্তু স্কোয়ার নেই, তার মানে এটা অনেকটা এরকম ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ac বা 4ax এরকম একটা গ্রাফ নির্দেশ করে। তো ওই গ্রাফটাই কিন্তু আমাদের 2 নম্বরে আঁকা হয়েছে। যদি খেয়াল করে দেখো, এই 2 নম্বরের গ্রাফটাও কিন্তু একটা প্যারাবোলার মতো গ্রাফটা আঁকানো হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা অলরেডি বুঝতে পারছো এই গ্রাফটা কীভাবে এসেছে। যদি বুঝতে না পেরে থাকো, তাহলে তোমরা প্যারাবোলার যে কনসেপ্টগুলো আছে সেগুলো একটু দেখে নিতে পারো। সেখানে কিন্তু অনেক সুন্দরভাবে দেওয়া আছে যে কিভাবে কোন গ্রাফটা কিভাবে আঁকতে হয়। তারপরে 3 নম্বর গ্রাফটা আমরা ঝটপট দেখে ফেলবো, কেননা 3 নম্বর গ্রাফটা কিন্তু একদমই ইজি। আমি কিন্তু অলরেডি বলেছি যে আমরা যে কারেন্টটা পাবো ইলেকট্রন প্রবাহ হওয়ার পর ধাতুর মধ্য দিয়ে, এটাকে বলা হয় ফটো কারেন্ট। তো এখানে আমাদের সেই ফটো কারেন্ট বা পি ডট কারেন্ট যেটা, সেটা কিন্তু এক্স এক্সিস বরাবর দেখিয়েছে। আবার আমরা যে লাইটটা মেরেছি আমাদের উৎস থেকে, আলোক উৎস থেকে, ওই লাইটের মধ্যেও কিন্তু একটা নির্দিষ্ট তীব্রতা থাকে, যেটাকে আলোক তীব্রতা বলে, ওটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর দেখানো হয়েছে। এবং আমি কিন্তু বলেছিলাম যে ফটো কারেন্টটা সরাসরি নির্ভর করে আলোক তীব্রতার উপর। এবং কিভাবে নির্ভর করে? একদম সরল রৈখিকভাবে নির্ভর করে। দ্যাট মিনস একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে। তার মানে তুমি যদি লাইটের ইন্টেন্সিটি বা তীব্রতা বাড়াও, তাহলে ফটো কারেন্টের মান বাড়বে, আর যদি তীব্রতাটা কমাও, তাহলে ফটো কারেন্টের মানও কি কমবে। তো এটা হচ্ছে আমাদের একটা লিনিয়ার রিলেশনশিপ বা বলা যায় সরল রৈখিক সম্পর্ক কারেন্ট এবং ইন্টেন্সিটি বা তীব্রতার মধ্যে। এটাকে বলা হয় লাইটের
তীব্রতা বা ইন্টেন্সিটি, আর এখানে এটা হচ্ছে কারেন্ট বা তড়িৎ। তো এটাগুলো আমাদের 3 নম্বর গ্রাফ। তারপরে 4 নম্বর গ্রাফটা দেখো, এটা আসলে 1 নম্বর গ্রাফের মতো একদম সেম টু সেম, কারণ আমরা অলরেডি দেখেছিলাম যে কোনো একটা ইলেকট্রনের গতিশক্তি এটার মান হচ্ছে ই ইন্টু ভি, যেখানে ই ইন্টু ভিটাকে আসলে বলা হতো স্টপিং পটেনশিয়াল বা বাধাদানকারী বিভব, এবং এই বাধাদানকারী বিভবটা কী ছিল, ভিলেন ছিল আমাদের ফটোতড়িৎ ক্রিয়ার জন্য। তার মানে কোনো একটা ধাতুর মধ্যে যদি তুমি ইলেকট্রনের চার্জ ইন্টু যে কোনো একটা বিভব পার্থক্য অ্যাপ্লাই করো, তাহলে আমাদের ওই ইলেকট্রনটা কিন্তু ফটোতড়িৎ ক্রিয়ার পরে বের হওয়ার পর সে ওই ধাতুর মধ্যে চলাচল করতে পারবে না, তার মানে তার কোনো গতিশক্তি থাকবে না, এবং ফাইনালি সে আসলে কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারবে না। দ্যাট মিনস সে কোনো ফটো কারেন্ট তৈরি করতে পারবে না। তার মানে আমি বলতে পারি যে গতিশক্তিটা যেটা, সেটা আসলে ইভি এর সমান। এবং সেক্ষেত্রে তুমি দেখো 1 নম্বর গ্রাফের জাস্ট এই জায়গাটাতে তুমি যদি ইভি বসাও, তাহলে কিন্তু আমরা এরকম একটা গ্রাফ পেয়ে যাব। তাহলে এখানে খেয়াল করে দেখো, স্টপিং পটেনশিয়ালের কথা বলেছে, দ্যাট মিনস ইভি থেকে আমি শুধুমাত্র ভিটাকে নিতে পারি, এবং এটা ওয়াই অ্যাক্সিস বরাবর নিব, আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা যেটা নিব সেটা হচ্ছে নিউ বা বলা যায় কম্পাঙ্গকে। তো সেক্ষেত্রে আমরা এখানে এই সম্পর্কটা পেতে পারি। এবং আমরা আরেকটা সম্পর্ক তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যখন কোনো একটা ইলেকট্রনের উপর কোনো একটা ফোটন পড়বে বা আলোর যে শক্তির প্যাকেট আছে সেটা পড়বে, তখন সেই আলোক শক্তির যেই ইন্টেন্সিটি বা তীব্রতা সেটা পরিবর্তন হওয়ার সাপেক্ষে ওই ইলেকট্রনের গতিশক্তির কোনো পরিবর্তন হবে না। তার মানে একটা ইলেকট্রনের জন্য যে গতিশক্তিটা থাকে বা ইকে যে থাকে, এটা ফিক্স থাকে, বা ম্যাক্সিমাম সংখ্যা মানে ম্যাক্সিমাম যে মানটা আছে সেটা হচ্ছে অবশ্যই ফিক্স থাকবে। এর মানে হচ্ছে তুমি একটা আলো বা লাইটকে যত বেশি তীব্র করবে বা ব্রাইটনেস যত বাড়াবে, তত তোমার কিন্তু ফটো কারেন্টের মান বাড়বে। কিন্তু এই আলোর তীব্রতাটা বাড়ানোর ফলে আমাদের যে ইলেকট্রনটা বের হয়ে যাচ্ছে তার গতিশক্তি কিন্তু কখনোই বাড়বে না। একটা ইলেকট্রনের জন্য মিনিমাম বা ম্যাক্সিমাম গতিশক্তি এটা ফিক্স থাকে। তাই আমরা যদি একটা গ্রাফ ছোট্ট করে তোমাদেরকে দেখাই, ধরো এই গ্রাফের ওয়াই অ্যাক্সিস বরাবর আছে আমাদের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের গতিশক্তি, আর এক্স অ্যাক্সিস বরাবর যদি থাকে আমাদের আলোর তীব্রতা বা ইন্টেন্সিটি, তাহলে আমি বলতে পারি যে একটা নির্দিষ্ট গতিশক্তি থাকে, ধরে নাও কাইনেটিক এনার্জি অফ ম্যাক্সিমাম, তাহলে এই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কখনোই চেঞ্জ হবে না। আমরা ইন্টেন্সিটির মান যতই 1 2 3 4 করে করে বাড়াই, তাহলে সেক্ষেত্রে আমাদের পয়েন্টগুলো বসবে এই জায়গাটাতে, এবং আমরা এখানে একটা সরলরেখা পাবো। এই সরলরেখাটা কি মিন করে? এটাই মিন করে যে যখন আমাদের কোনো একটা ইলেকট্রনের গতিশক্তি সর্বোচ্চ হবে বা ম্যাক্সিমাম হবে, তখন আমরা আলোর ইন্টেন্সিটি হয়তো 1 পরিমাণ, 2 পরিমাণ, 3 পরিমাণ, 4 পরিমাণ যতই সামনে বাড়ি না কেন, আমাদের সর্বোচ্চ গতিশক্তি এটা কখনোই চেঞ্জ হবে না। তাহলে একটা ইলেকট্রনের জন্য আমি যদি একটু এখানে লিখি, একটা ইলেকট্রনের জন্য ম্যাক্সিমাম যে গতিশক্তিটা আছে বা ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জিটা আছে, কেই মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা অবশ্যই ফিক্স থাকে। এবং এটা কার সাপেক্ষে ফিক্স থাকে? অবশ্যই আমাদের ইন্টেন্সিটি বা তীব্রতার সাপেক্ষে ফিক্স থাকে। তাই তুমি তীব্রতা বা উজ্জ্বলতা যতই বাড়ো না কেন, কোনো লাভ হবে না। আমাদের ওই ধাতু থেকে একটা নির্দিষ্ট ম্যাক্সিমাম মানের গতিশক্তি নিয়ে ইলেকট্রনটা অল টাইম বের হবে। ওটা কখনো তুমি বাড়াতে পারবে না, যদিও তুমি লাইটটাকে বেশি পরিমাণ ব্রাইট করো বা বেশি পরিমাণ উজ্জ্বল করো। তারপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে লেখচিত্র থেকে আমরা যে ফটোতড়িৎ ক্রিয়ার সমীকরণটা ছিল, যেটা আইনস্টাইন প্রতিপাদন করেছিলেন, সেটা কীভাবে প্রতিপাদন করা যায় সেটা। তো এই ক্ষেত্রে আমি কয়েকটা তথ্য বলে রাখি গ্রাফটা দেখানোর আগে। তথ্যটা হচ্ছে কি, যে তুমি ধরে নাও কোনো একটা ধাতব পাত হতে সর্বাধিক বি ম্যাক্স এতটুকু স্পিডে ইলেকট্রন যাচ্ছে। অর্থাৎ তুমি যদি একটা ধাতব পাতের মধ্যে ইলেকট্রনটাকে ধরে রাখো, ধরো এটা হচ্ছে আমার সেই ইলেকট্রন, এবং আমি ইলেকট্রনের উপর একটা নির্দিষ্ট ফোটনকে অ্যাপ্লাই করলাম, এবং ওই ফোটনের এনার্জিটা মোটামুটি ভালো একটা এনার্জি বা ভালো একটা শক্তি, এবং ওই শক্তি দিয়ে আমাদের এই ইলেকট্রনটা ছুটে যাচ্ছে এবং একই সাথে একটা ফটোতড়িৎ ক্রিয়া তৈরি করছে। তাহলে ইলেকট্রনটা যেহেতু ছুটে যাচ্ছে, তার মানে অবশ্যই তার একটা গতিশক্তি থাকবে ইকে, এবং এই গতিশক্তি যদি আমি ম্যাক্সিমাম ধরি, মানে ধরো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম গতিশক্তি ইকে ম্যাক্স, তাহলে এই সর্বোচ্চ গতিশক্তির জন্য আমাদের অবশ্যই সর্বোচ্চ বেগ কাজ করবে, সেটার মান হচ্ছে হাফ এম, এবং বেগটা হবে কি ম্যাক্সিমাম একটা বেগ বা হাফ mv স্কোয়ার। আবার আমরা জানি যে ইলেকট্রনের চার্জ যদি ই হয়
এবং আমাদের এখানে অ্যানোড এবং ক্যাথোড এদের মধ্যে যে আমরা নিবৃত্তি বিভবের কথা পড়েছিলাম সেটা যদি ভি নট হয় তাহলে ই ইন্টু ভি নট এটাও কিন্তু ম্যাক্সিমাম বিভব শক্তি, এটাকে মানে ম্যাক্সিমাম গতিশক্তিকে নির্দেশ করে। কেননা এতটুকু পরিমাণ শক্তি আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের ইলেকট্রনের যে গতিশক্তি আছে সেটা একদম নষ্ট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা ই ভি নট ইজ ইকুয়াল টু লিখতে পারি কি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। এখন একটা আলোর মধ্যে আমাদের অবশ্যই দুই ধরনের কম্পাঙ্ক কাজ করে, একটা হচ্ছে আমাদের সূচন কম্পাঙ্ক আর আরেকটা হচ্ছে আমাদের নর্মাল কম্পাঙ্ক। তো আমি নর্মাল কম্পাঙ্কের কথা কেন বললাম, ধরো তোমার এখানে ইলেকট্রনটাকে সরানোর জন্য বা ইলেকট্রনটাকে ঢিলা করার জন্য একটা কম্পাঙ্ক যথেষ্ট, সেটা হচ্ছে আমাদের এই সূচন কম্পাঙ্ক। এবং সূচন কম্পাঙ্কটা অ্যাপ্লাই করার পর আমরা কিন্তু আরও কিছু কম্পাঙ্ক বাড়িয়ে দিই এই আলোটার, যাতে আমাদের এই ইলেকট্রনটা একটা নির্দিষ্ট গতিশক্তি প্রাপ্ত হয়। তার মানে আমরা একদম শুরুতে বা প্রারম্ভিক অবস্থায় সূচন কম্পাঙ্ক অ্যাপ্লাই করে থাকি। ধরো এফ নট হচ্ছে আমাদের সূচন কম্পাঙ্ক এবং এটার কাজ হচ্ছে কেবলমাত্র ইলেকট্রনটাকে লুজ করে দেওয়া বা ইলেকট্রনটাকে ঢিলা করে দেওয়া। আমি যদি একটু ঠিকমতো লিখি, এটা হচ্ছে আমাদের ঢিলা, তো ঢিলা লেখার দরকার নেই, এমনি থাক। তো ইলেকট্রনটা আসলে আমাদের এখানে লুজ হয়ে গেছে, LSS লুজ হয়ে গেছে একদম। এবং ইলেকট্রনটা লুজ হলে কিন্তু হবে না, তাকে একটা নির্দিষ্ট গতিশক্তি দিতে হবে এবং সেটাও করা হয় আলোর শক্তি বাড়িয়ে। এবং আলোর শক্তি কখন বাড়বে, যখন আমি তার কম্পাঙ্কটা বাড়াবো। তাহলে আমি এখন একটা ফাইনাল কম্পাঙ্ক দিলাম এফ, এবং এই এফের ফলে ইলেকট্রনটা এখন লুজ হয়েছে, তো ভালো কথা, তার মধ্যে একটা নির্দিষ্ট গতিশক্তি বা ইকে চলে আসছে। তাহলে ইলেকট্রনের মধ্যে এখন একটা গতিশক্তিও আছে। তাহলে বলা যায় না আমাদের এখানে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কটা আসলে এফ নট থেকে এফ হয়েছে বা বেড়ে গেছে। এখন এই যে ফ্রিকোয়েন্সি বাড়াটা বা ফ্রিকোয়েন্সির যে ব্যাপারটা, এটাকে আমরা একটা গ্রাফে এক্স অক্ষ বরাবর ধরতে পারি। এবং তুমি যত বেশি পরিমাণে ফ্রিকোয়েন্সি বাড়াবা তোমার গতিশক্তিও কিন্তু বাড়তে থাকবে। দ্যাট মিনস তোমার যে ভি ম্যাক্সের মানটা আছে এটাও বাড়তে থাকবে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এখানে ভি যেটা বা ইলেকট্রনের যে বেগ, এটা কিন্তু স্থির না, এটা বারবার চেঞ্জ হয়। এবং এটা চেঞ্জ হয় তখনই যখন আমাদের কম্পাঙ্ক বা এফের মানটা চেঞ্জ হয়। তাহলে কম্পাঙ্ক বা এফ যদি চেঞ্জ হতে থাকে তাহলে অবশ্যই আমাদের এই গতিশক্তিটাও চেঞ্জ হবে। আর গতিশক্তি যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই ই ইন্টু ভি নট এটাও চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আমরা ই ইন্টু ভি নট এটাকে যদি ওয়াই অক্ষ বরাবর ধরি তাহলে আমরা এরকম একটা গ্রাফ পাবো। তাহলে এই গ্রাফের দিকে একটু খেয়াল করে দেখো, প্রথম দিকে একটু জটিল মনে হতে পারে, বাট এটা একদমই সহজ। এক্স অ্যাক্সিস বরাবর আমরা যেটা করেছি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ককে অ্যাপ্লাই করেছি, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা এনার্জি বা শক্তিকে অ্যাপ্লাই করেছি। এনার্জি বা শক্তি বলতে আমরা এখানে ই ইন্টু ভি নট এই শক্তিটাকে বুঝিয়েছি। তাহলে এখানে আমাদের কাজ করছে ই ইন্টু ভি নট, যেটার মান পরিবর্তন হয়। কখন পরিবর্তন হয়, যখন আমাদের ফ্রিকোয়েন্সিটা এভাবে বাড়তে থাকে। তাহলে একটা বিষয় হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি যেহেতু এক্স অক্ষ বরাবর কাজ করছে এবং আমাদের শক্তিটা ই ইন্টু ভি নট এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কাজ করছে, তোমরা এই জায়গাটাতে একটা পয়েন্ট দেখতে পাবে। আমি যদি একটু মার্ক করি এই পয়েন্টটাকে, তাহলে দেখতে পাচ্ছ ঠিক এই জায়গাটাতে একটা পয়েন্ট কাজ করছে। আমি ধরে নিলাম এটা হচ্ছে এই পয়েন্ট। এটা কিসের পয়েন্ট আসলে? এটা এমন একটা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ককে নির্দেশ করে যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে এনার্জি বা বলা যায় ই ইন্টু ভি নটের। তাহলে খেয়াল করো তো, ই ইন্টু ভি নটটা আসলে কী নির্দেশ করে? এটা অবশ্যই গতিশক্তির ম্যাক্সিমাম মানকে নির্দেশ করে বা সর্বোচ্চ গতিশক্তি নির্দেশ করে কোনো একটা ইলেকট্রনের। এবং এই সর্বোচ্চ গতিশক্তিটা এই পয়েন্টে শূন্য ছিল। দ্যাট মিন্স এটা ধরে নাও ও পয়েন্ট, ও পয়েন্টে তার মানটা হচ্ছে শূন্য ছিল। তাহলে ও পয়েন্টে যদি কোনো একটা ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি শূন্য থাকে তাহলে আমি বলতে পারি ওই ইলেকট্রনটা স্থির আছে ঠিকই, বাট ওই ইলেকট্রনটা লুজ হয়ে গেছে। তার মানে ওই ইলেকট্রনটা পরমাণুর যে ধাতুর বন্ধনটা আছে সেখান থেকে লুজ হয়ে গেছে বা ঢিলা হয়ে গেছে। এবং আমরা জানি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে বা কম্পাঙ্কতে আমাদের ইলেকট্রনটা ঢিলা হয়ে যায়, যাকে বলা হয় সূচন কম্পাঙ্ক। তাহলে এই পয়েন্টে যে ফ্রিকোয়েন্সিটা কাজ করবে, দ্যাট মিনস এই জায়গাটাতে যে ফ্রিকোয়েন্সিটা কাজ করবে সেটা অবশ্যই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি হবে বা এফ নট হবে বা সূচন কম্পাঙ্ক হবে, যেটা আমরা অলরেডি এখানে দেখলাম। তার মানে এই বিন্দুতে কাজ করছে আমাদের এফ নট বা সূচন কম্পাঙ্ক। এখন আমি যদি এই ফোটন বা আমাদের আলোর যেই প্যাকেট আছে এনার্জি প্যাকেট, এটার কম্পাঙ্ক আরও বাড়াতে থাকি, দ্যাট মিনস আমরা যদি এফ নট থেকে এফের দিকে যেতে থাকি তখন আস্তে আস্তে কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সিটা এভাবে বাড়ছে। ফ্রিকোয়েন্সি যত বাড়বে আমাদের আলোর যেই
গতিশক্তিটা আছে সেটাও কিন্তু বাড়তে থাকবে। আর গতিশক্তি যদি বাড়ে তাহলে ই ইন্টু ভি নট এটাও কিন্তু বাড়তে থাকবে। এবং তোমরা তাই দেখতে পাচ্ছ আমাদের এই বেড়ে যাওয়াটা হচ্ছে একটা লিনিয়ার বা সরলরৈখিক বেড়ে যাওয়া, অর্থাৎ সমানুপাতিক হারে বাড়ছে। ফ্রিকোয়েন্সি যতটুকু হারে বাড়ছে আমাদের এই যেই ই ইন্টু ভি নট শক্তিটা এটাও কিন্তু ততটুকু হারেই বাড়ছে। তাহলে আমরা এরকম একটা রেখা পাবো যেটা হচ্ছে একটা সরলরৈখিক গ্রাফ বা প্রপোর্শনাল বা সমানুপাতিক গ্রাফের মতো কাজ করে। এখন এই গ্রাফটা বাড়তে বাড়তে একটা পয়েন্টে চলে গেল, ধরে নাও এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট, এবং পি পয়েন্টে আমি ধরে নিলাম এখানে একটা শক্তি পাবো আমরা অবশ্যই, এবং এই জায়গাটাতে আমরা একটা ফ্রিকোয়েন্সি পাবো। ধরো এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এবং তুমি ধরে নাও এখানে আমরা একটা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক পাচ্ছি আলোর, যেটার মান হচ্ছে এফ। তাহলে এফ হচ্ছে এমন একটা কম্পাঙ্ক যে কম্পাঙ্কের ফলে আমরা আমাদের এই ইলেকট্রনটাকে একটা নির্দিষ্ট গতিশক্তি দিতে পেরেছি, এবং এই গতিশক্তিটা চলে গেছে ধরো সি বিন্দুতে। তার মানে সি বিন্দুতে আমাদের কিন্তু ইনটু ভি নটের মানটা অনেকটা বেশি থাকবে, যতটা ছিল হচ্ছে এফ নট বিন্দুতে তার চেয়েও বেশি থাকবে। এবং এফ নট বিন্দুতে কিন্তু আসলে ই ইন্টু ভি নটের মান শূন্য ছিল। তোমরা যদি একটু খেয়াল করে দেখো ও বিন্দুতে কিন্তু ই ইন্টু ভি নট এটার মান শূন্য ছিল। তার মানে শূন্য মান থেকে সে কিন্তু সি বিন্দুতে একটা নির্দিষ্ট মানে পৌঁছেছে, এবং আমি এখানে ধরেই নিলাম সি বিন্দুতে এই শক্তিটার মান হচ্ছে ই ইন্টু ভি নট। তাহলে আমি বলতে পারি না আমাদের এই টোটাল জায়গাটাতে শক্তির পরিমাণ কত, ও থেকে একদম সি পর্যন্ত আমাদের যতটুকু পরিমাণ শক্তি আমরা পেয়েছি সেটা আসলে আলটিমেটলি ই ইন্টু ভি নট হবে। অর্থাৎ সি বিন্দুতে যেহেতু ই ইন্টু ভি নট হয়েছে, তার মানে জিরো থেকে শুরু করে সি পর্যন্ত বা ও থেকে শুরু করে জিরো পর্যন্ত মানে সি পর্যন্ত টোটাল শক্তিটা হচ্ছে ই ইন্টু ভি নট। এবং ই ইন্টু ভি নট কতটুকু বরাবর কাজ করছে, আমি যদি পি থেকে একদম বি বরাবর, ধরো বি বিন্দুটা আমি এখানে ধরি, এখানে যদি একটা লম্ব টেনে দিই, খেয়াল করো একদম জ্যামিতির মতো কাহিনী, যদি পি থেকে একদম এটা ধরো বি বিন্দু যেখানে আমাদের ফ্রিকোয়েন্সি ছিল অ্যাপ, একটা লম্ব যদি টানি তাহলে পি থেকে বি পর্যন্তই কিন্তু আমাদের এখানে ই ইন্টু ভি নট কাজ করছে। তাহলে এখান থেকে আমরা স্পষ্ট বলতে পারি ও থেকে সি পর্যন্ত যতটুকু দূরত্ব, পি থেকে বি পর্যন্ত ততটুকুই দূরত্ব, এবং এই বরাবর আমাদের যেই শক্তিটা কাজ করছে সেটা হচ্ছে ই ইন্টু ভি নট। আবার খেয়াল করো এ থেকে বি পর্যন্ত কিন্তু আমাদের এখানে একটা কম্পাঙ্কের পরিবর্তন ঘটেছে। তার মানে আমি যদি এ থেকে বি পর্যন্ত তোমাকে কম্পাঙ্ক বের করতে চাই, মানে তোমার জন্য যদি কম্পাঙ্ক বের করতে চাই, সেটা কি হবে শেষ কম্পাঙ্ক মাইনাস হচ্ছে আদি কম্পাঙ্ক। শেষ কম্পাঙ্কটা ছিল হচ্ছে এফ, মানে হ্যাঁ এফই তো ছিল, আর আদি কম্পাঙ্ক যেটা বা প্রারম্ভিক কম্পাঙ্ক বা সূচন কম্পাঙ্ক যেটা ছিল সেটা হচ্ছে এফ নট। তারপরে আমরা যদি এ থেকে পি পর্যন্ত যেই সরলরেখাটা আছে এটা ঢাল যদি বের করতে চাই, তাহলে দেখো এটার মান কি আসে। ঢাল মানে কি, ঢাল মানে হচ্ছে আমাদের ট্যান থিটা। তো আমাদের টার্গেট হচ্ছে এ থেকে পি, দ্যাট মিনস এই রেখাটা ঢাল বের করা। আমি যদি একটু দেখাই এই রেখাটা ঢাল বের করা, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কী হবে, আমাদের ঢাল মানে হচ্ছে কি কোটি দেওয়ার অন্তর মাইনাস হচ্ছে বুঝ দেওয়ার, মানে ডিভাইড বাই হচ্ছে বুঝ দেওয়ার অন্তর। তো এখানে কোটি বলতে আমি বোঝাচ্ছি এখানে আসলে পি থেকে বি পর্যন্ত যে দূরত্বটা আছে সেটা, এবং এই দূরত্বটাই হচ্ছে কি ই ইন্টু ভি নট। তোমরা ঢাল সম্পর্কে কিন্তু অলরেডি জানো। তার মানে ঢাল বলতে আমরা এখানে যদি একটু সহজভাবে বলি, পি থেকে বি হচ্ছে আমাদের ঢাল, মানে ঢালের উপরের অংশটা, আর নিচের অংশটা বসবে হচ্ছে এক্স অক্ষ বরাবর এ থেকে বি। তো এটাই হচ্ছে আমাদের ট্যান থিটা, বা খুব সহজ ভাষায় বলা যায় ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই ভূমি। তো এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ আমরা অলরেডি দেখতে পাচ্ছি, দ্যাট মিনস ত্রিভুজ পি এ বি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো এখান থেকে আমরা যদি ঢালটা বের করি, ট্যান থিটা বা ঢালের যে মানটা পাবো সেটা কত পাবো, খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু একদম কনস্ট্যান্ট একটা সরলরেখা দেখা যাচ্ছে। দ্যাট মিনস এই সরলরেখাটার জন্য আমাদের যে ঢাল, সেই ঢালটা আসলে এইচ হিসেবে কাজ করে বা প্ল্যাঙ্কের ধ্রুবক হিসেবে কাজ করে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমি যদি লিখি যে ঢালটা হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক, তাহলে পি থেকে বি যেটা সেটা আসলে কাজ করবে ই ইন্টু ভি নট হিসেবে, আর এ থেকে বি মানে হচ্ছে কি এ আর বি বিন্দু দুটো ডিফারেন্স, দ্যাট মিনস ডিফারেন্সটা হচ্ছে এফ মাইনাস এফ নট। তো তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে একটা সমীকরণ পাচ্ছি ফাইনালি, সেটা হচ্ছে তুমি এইচ এর সাথে এফটাকে গুণ করতে পারো, মাইনাস এইচ এর সাথে এফ নটকে গুণ করতে পারো, ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি নট, এই জিনিসটা দিতে পারো। এখন খেয়াল করো তো ই ইন্টু ভি নট আসলে কী ছিল, ই ইন্টু ভি নট ছিল আমাদের ম্যাক্সিমাম বা সর্বোচ্চ গতিশক্তি। তাহলে ই ইন্টু ভি নট যেহেতু সর্বোচ্চ গতিশক্তি ছিল, তুমি এই জায়গাটাতে এটা বসিয়ে দিতে পারো। আমরা এখানে অন্যভাবে লিখতে পারি এইচ এফ মাইনাস হচ্ছে এইচ এফ নট ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম গতিশক্তি। আর ম্যাক্সিমাম গতিশক্তি মানে হচ্ছে কি হাফ ইন্টু এম ইন্টু ভি ম্যাক্স স্কোয়ার। তাহলে
তোমার বেগটা যদি সর্বোচ্চ হয় তবে না তোমার গতিশক্তিটা সর্বোচ্চ হবে, তাই না? তার মানে এখানে তুমি সর্বোচ্চ বেগটাকে কাজে লাগিয়ে গতিশক্তির এই সূত্রটা বা ফর্মুলাটা তৈরি করতে পারো, মানে হচ্ছে অ্যাপ্লাই করতে পারো। তাহলে দেখো তো আমরা এই জায়গাটা থেকে ফাইনালি যে লাইনটা লিখতে পারি সেটা কি, আমি একটু উপরে লিখছি লাইনটা হচ্ছে এরকম। তুমি যদি এই চ্যাপটাকে এক পাশে রাখো, আরেক পাশে চলে যাবে এই চ্যাপ নট প্লাস হচ্ছে হাফ ইন্টু এম ভি ম্যাক্সিমাম মান এর উপর স্কোয়ার। তাহলে দেখো তো এটা একটা সমীকরণ চলে এসেছে না? এবং এটা আমাদের সেই বিখ্যাত সমীকরণ, যে সমীকরণের মধ্যে এই চাপ ছিল কি, এই চাপ ছিল হচ্ছে আমাদের যে লাইটটা বা আলোটা আমরা আপতিত করেছি সেই লাইটের ফোটনের এনার্জি। তাহলে এটাকে আমরা ইপি দিয়ে লিখতে পারি। আর এইচ অ্যাপ নট যেটা, সেটা আসলে ওয়ার্ক ফাংশন বা কার্যপেক্ষক হিসেবে কাজ করে, এবং এটাকে তুমি ই নট দিয়েও লিখতে পারো অথবা ডাব্লিউ নট দিয়েও লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। এবং ফাইনালি যেটা এসেছে সেটা কিন্তু আমাদের যেই গতিশক্তি ছিল সেই ম্যাক্সিমাম গতিশক্তির মানটা এসেছে। তো এইভাবে আমরা চাইলে গ্রাফ থেকে সহজেই আমাদের যে সমীকরণটা ছিল ফটো তড়িৎ ক্রিয়ার, সেই সমীকরণটাকে প্রতিপাদন করতে পারি। এখন আমরা আরেকটু দেখি গ্রাফের দিকে। তুমি যদি একটু গ্রাফের দিকে তাকাও, এখানে একটা দারুণ জিনিস দেখতে পাবে। খেয়াল করো, আমি যদি এই পয়েন্টটাকে ডিনোট করি, ধরো এটা হচ্ছে ডি পয়েন্ট, তাহলে ডি পয়েন্ট থেকে শুরু করে একদম ও পয়েন্ট পর্যন্ত কিন্তু আমাদের একটা এনার্জির লাইন দেখা যাচ্ছে, তাই না? এই এনার্জিটা আসলে কিসের লাইন? আমি যদি একটু গাঢ় করে দিই নীল কালারে, আচ্ছা আমি একটু অন্য কালারে দেখাই, আমি হাইলাইটার ইউজ করি, রাইট? তো হাইলাইটার অনুসারে তোমরা যদি একটু তাকাও এদিক দিয়ে, তাহলে দেখতে পাবে এই জায়গাটাতে কিন্তু একটা লাইন কাজ করছে। তো এই লাইনটা আসলে কি নির্দেশ করে? আমি হাইলাইটেডটা চেঞ্জ করি। এই লাইনটা আসলে কি নির্দেশ করে? যদি তুমি দেখো আমাদের ওয়াই অক্ষ বরাবর টোটালটা ছিল কি, এনার্জি বা শক্তি। তাহলে ডি বিন্দু থেকে আমরা একটা নির্দিষ্ট শক্তি পর্যন্ত যাচ্ছি ও বিন্দু পর্যন্ত, এবং এতটুকু পরিমাণ শক্তি যদি আমি অ্যাপ্লাই করি কোনো একটা ইলেকট্রনের উপর, তখন ওই ইলেকট্রনটা ঢিলা হয়ে যাবে বা লুজ হয়ে যাবে। কিভাবে বুঝলাম? কারণ আমরা দেখতে পাচ্ছি ও বিন্দু বরাবর একদম এক্স অক্ষ বরাবর কিন্তু এখানে এফ নট বা সূচন কম্পাঙ্কটা বসে আছে। তাহলে ডি বিন্দু থেকে ও বিন্দু পর্যন্ত অবশ্যই আমাদের একটা নির্দিষ্ট শক্তি কাজ করবে, যে শক্তিটা আমাদের ইলেকট্রনটাকে লুজ করার জন্য ব্যবহৃত হবে, এবং এতটুকু শক্তিটাই আমাদের সেই পরিচিত ওয়ার্ক ফাংশন বা বলা যায় কার্য অপেক্ষক। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে কি, এই কার্য অপেক্ষকটাকেও কিন্তু আরেকটা জিনিস দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ফাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ, তার মানে ফাই দিয়েও প্রকাশ করতে পারি, ডব্লিউ নট দিয়েও প্রকাশ করতে পারি, ই নট দিয়েও প্রকাশ করতে পারি। যে কোনো জিনিস দিয়ে আমরা কার্য অপেক্ষককে প্রকাশ করতে পারি, মানে যে কোনো বলতে এই তিনটা জিনিস দিয়ে আমরা কার্য অপেক্ষককে প্রকাশ করতে পারি। তাহলে এই গ্রাফটা যে আমরা দেখলাম, কম্পাঙ্ক বনাম শক্তি, এই গ্রাফের মধ্যে ওয়াই অক্ষ বরাবর একদম নিচের সাইডে এতটুকু অংশ হচ্ছে আমাদের কার্যাপেক্ষক বা ডব্লিউ নট। তো এই বিষয়টা তোমাদেরকে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। এবং তুমি যদি পি এ এই রেখাটাকে পেছনে বর্ধিত করে, দ্যাট মিনস এখানে পি থেকে যে এই রেখাটা আছে, তাহলে সেটা কিন্তু ডি বিন্দুতে মিলিত হবে কার্যাপেক্ষকের। তাহলে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটা সরলরেখার সমীকরণ হিসেবে কাজ করে। তাহলে আমরা যে ইকুয়েশনটা বের করেছি, দ্যাট মিনস ইপি ইজ ইকুয়াল টু ই নট প্লাস ই কে ম্যাক্স, এই টোটালটা কিন্তু একটা সরলরেখার সমীকরণ। তোমরা এটাকে কিন্তু এখান থেকে খুব ভালোভাবে দেখতে পারবে, যে তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা ওয়াই ধরতে পারি, এইচটাকে আমরা এম ধরতে পারি, দ্যাট মিনস ঢাল, তারপর এফ নট এটাকে এক্স ধরতে পারি, যেহেতু এক্স অক্ষ বরাবর আমরা কম্পাঙ্ককে ধরেছি। আর এই টোটাল অংশ দ্যাট মিনস গতিশক্তি যেটা ছিল, এই টোটালটাকে আমরা কি ধরতে পারি, কনস্ট্যান্ট বা সি ধরতে পারি। তাহলে এই টোটালটা আসলে আসছে কি, এটা আসছে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ সরলরেখা যেটা উভয় অক্ষকে ছেদ করেছে। তো এটাই হচ্ছে আমাদের লেখচিত্র থেকে খুব সহজে যেভাবে সমীকরণ প্রতিপাদন করতে পারি ফটো তড়িৎ ক্রিয়ার জন্য, সেই সমীকরণ প্রতিপাদনের বিষয়টা।